কিরে, মন খারাপ? একটু একটু। ওইটা কোনো কথা হলো? দোস্ত, যে করেই হোক আমাকে রিয়াকে সত্যিটা বলতে হবে, নাহলে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। এইসব বাদ দে। আজ তো কলেজে কম অপমানিত হস নাই। তুই তো সবটা বলতে চেয়েছিলি, কিন্তু রিয়া শোনে নাই, বরং অপমান করে। ভাই আমি জানি না তোদের মাঝে কি হয়েছে, কিন্তু তুই তো সবটা খুলে বলতে চেয়েছিলি, কিন্তু রিয়া শোনে নাই। দেখে নিস একদিন ওর ভুল বুঝতে পারবে। রেডি হয়ে বেরিয়ে গেলাম। রিয়া আর আমি রোজ যে পার্কে দেখা করতাম সেখানে। কিছু সময় পর রিয়া এলো। দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। আমি ভেবেছিলাম আজ তোকে মাফ করে দিব, কিন্তু না, কুত্তা কুত্তাই থাকে। আমার ভাবতেই লজ্জা লাগে যে আমি তোর মতো একটা ছোট লোককে ভালোবেসেছিলাম। আমি আগে ভাবতাম তুই শুধু লুভি, কিন্তু না, আজকে জানতে পারলাম তুই একটা গুন্ডা। রিয়া, তুমি বিশ্বাস করো, আমি থাক, আর কিচ্ছু বলতে হবে না। কত টাকা চাই তোর? এই নে চেক। যত টাকা চাস এখানে বসিয়ে নিস। তুমি এই আমাকে এতদিনে চিনলে? আমি টাকার জন্য তোমাকে ভালোবেসেছিলাম। ওকে, তুই যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকিস তাহলে প্লিজ আমার চোখের সামনে আর কোনো দিন আসিস না। আমি শ্রাবণ। পরিবার বলতে আমি, আম্মু আর আমার একটা ছোট বোন আছে। আব্বু 1 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা যান। এরপর পরিবারের সকল দায়িত্ব আমার উপর এসে পড়ে। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। টিউশন করি, আমাদের পরিবারের খরচ চালাই। মোটামুটি ভালোভাবেই আমাদের জীবন চলতেছে। আমার বোনের নাম জান্নাতুল নাইমা, ক্লাস 2তে পড়ে এবার। আর শিহাব এবং রিয়া আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। হ্যাঁ, রিয়া আমার এক্স গার্লফ্রেন্ড, আর শিহাব ছিল আমার বেস্ট ফ্রেন্ড। বাকি সব আস্তে আস্তেই জানতে পারবেন। শপিং মল এসেছিলাম আম্মু আর জান্নাতের জন্য কিছু কিনতে। আজ টিউশনের টাকা পেয়েছি। অনেকদিন কিছু কেনা হয় না, তাই এসেছিলাম কিনতে। কিন্তু এখানে সেটা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। আমি দেরি না করে আম্মু জান্নাতের জন্য কিছু কিনে বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি সে আবার রিয়া বাইকে করে চলে যাচ্ছে। আমি আর কি করতে পারি? আকাশের দিকে তাকে একটা লম্বা শ্বাস নিয়ে হাঁটা শুরু করলাম। রাত অনেক হয়েছে, আম্মু চিন্তা করবে, তাই একটু জোরে জোরে হাঁটতে শুরু করলাম। আজ মনটা একটু হালকা হালকা লাগতেছে, কারণ আজ অনেকদিন পর জান্নাতের মুখে হাসি ফোটাতে পারবো। বাসায় পৌঁছাতে আধা ঘন্টা লেগে যাবে। বাসায় যেতে যেতে আপনাদের শিহাব আর জান্নাতের পরিচয়টা দিয়ে দিই। রিয়ার আব্বু এই শহরের একজন বড় নামকরা বিজনেসম্যান, আর রিয়া তারই একমাত্র মেয়ে। কিন্তু আমি কখনোই রিয়াকে এই বিষয়ে অহংকার করতে দেখিনি। এই জন্যই হয়তো তাকে ভালোবেসেছিলাম। আর শিহাবের আব্বুর একটা নিজস্ব অফিস আছে, বেশ বড় লোক, তবে রিয়াদের মতো না। শুনেছি রিয়ার আব্বু অনেক ভালো লোক, তবে শিহাবের আব্বু বেশি ভালো লোক নয়। আর কিভাবে শিহাবের সাথে পরিচয় হয় সেটা বলি আগে, চলুন। অতীত। আজ আমার ইউনিভার্সিটির প্রথম দিন। আগে থেকেই জানি র্যাগিং এখানে অনেক বড় আকারে হয়। এটা ভাবতে ভাবতে গেট দিয়ে ঢুকছিলাম, তখনই এই ছেলে, এদিকে আয়। জি বলুন। নাম কি? শ্রাবণ। তুই জানিস আমরা কে? না ভাই। আমরা এই ভার্সিটির সিনিয়র। জি বুঝেছি। কি বুঝেছিস? আমাদের দেখলে সবাই সালাম দেয়, আর তুই আমাদের সালাম দিস নাই। সরি, ভুল হয়ে গেছে, এরপর থেকে আর হবে না। ভুল যখন করেছিস শাস্তি তো পেতেই হবে। আর এই বল তো কি শাস্তি দেওয়া যায়? আমি বলি কি, ওকে দিয়ে বরং মাঠের চক্কর দেওয়াই। হ্যাঁ, ঠিক বলেছিস। নে রেডি হ, মাঠে 5টা চক্কর দিবি। ভাই মাফ করে দেন প্লিজ। না, কোনো মাপ নেই, যা। বাজার কোনো রাস্তা নেই, তাই মাঠের চক্কর দেওয়ার জন্য ব্যাগ ঠিক করতেছি, তখন একটা ছেলে আসলো। দেখতে বেশ স্মার্ট, দেখে মনে হয় অনেক বড় ঘরের ছেলে, আর মনে হয় আমার ইয়ারেরই। হ্যাঁ ঠিকই ধরেছি, গলায় ঝোলানো আইডি কার্ড দেখে বুঝলাম নাম শিহাব। ভাই, ওকে মাফ করে দেন, ও আমার ফ্রেন্ড। আরে শিহাব, তুই আগে বলবে বেচারা, যাও, ওকে মাফ করে দিলাম। ধন্যবাদ ভাই, আসি। আমি চুপ করে তাদের কথা শুনছিলাম। হঠাৎ শিহাব আমার হাত ধরে ক্যাম্পাসের এক কোণে নিয়ে আসলো। ধন্যবাদ। ধন্যবাদ কেন? র্যাগিংয়ের হাত থেকে বাঁচানোর জন্য। ও, এতে ধন্যবাদ দেবার কিছু নেই। আমি শ্রাবণ, আমরা বোধহয় একই ইয়ারে। ফ্রেন্ডস। এইভাবে শুরু হয় আমাদের ফ্রেন্ডশিপ। আর কিছু বলতে পারলাম না। বাসার সামনে চলে এসেছি। আর কিছু না ভেবে দরজায় বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে বাবা, তোর এত দেরি হলো কেন? ভিতরে আয়। বলতেছি সব। তোর হাতে এগুলো কি? তোমার জন্য আর জান্নাতের জন্য কিছু জামা কাপড়। বাবা, শুধু শুধু টাকা নষ্ট করতে গেলি কেন? আমার কাছে ছিল তাই। আর কথা না বলে খেতে দাও। আমার আপুটা কই? ঘুমিয়ে গেছে। ও খাবার খেয়েছে? তুই বস, আমি খেতে দিই। এগুলো রেখে দাও। দে বাবা। আম্মু আর আমি খেতে বসলাম। আমাকে ছাড়া আম্মু কখনো খাবার খায় না।
আসলে পৃথিবীর সকল মা এমনই হয়, কখনো তার সন্তানকে রেখে খেতেই চায় না। বাবা, তোর খুব কষ্ট হয় তাই না? না আম্মু, তেমন কষ্ট হয় না। আমি বুঝি রে বাবা, সব বুঝি। তোর আব্বু মারা যাবার পর তুই তো সবকিছু সামলে নিয়েছিস। আম্মু তুমি এইসব বাজে কথা বললে আমি কিন্তু খাবো না। বাবা, রাগ করিস না, আর কখনো বলবো না এসব কথা। রাতের খাবার খেয়ে আমি আমার রুমে এসে ভাবতেছি, জীবনে আমাকে অনেক কিছুই করতে হবে, না হলে হেরে যাবে হাজারো মায়ের ভালোবাসা, জিতে যাবে নিকৃষ্ট বড় লোকগুলো। আমাদের মতো গরিব লোকেরা কি মানুষ নয়? এইরকম প্রতি পদে পদে কেন আমরা অপমানিত হব? কেন আমরা হেরে থাকবো সবসময়? আরও অনেক কিছুই ভাবতেছি। এরপর বই বের করে কিছু সময় পড়ে নিলাম। ডায়েরিটা বের করে কিছু কষ্টের কথা লিখে রাখলাম। আসলে ডায়েরিটা আমার জীবনের অনেক ব্যাপারের সাথে ছিল, ঠিক আমার আম্মুর মতো। সকালে ভার্সিটি যেতে হবে, তার কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম শ্রাবণ। আসলে আমারই ভুল ছিল। ছোট লোকই হয়, তাদের একমাত্র লক্ষ্য থাকে আমাদের মতো মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতানো। আসলে তোমাদের মতো ছেলেরা কখনো ভালোবাসতে পারে না। আমি তোমাকে ভালোবাসি না। আই হেট ইউ, জাস্ট হেট ইউ। আমার চোখের সামনে থেকে চলে যায় এই মুহূর্তে। হঠাৎ করে বাজে স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গেল। হ্যাঁ, এতক্ষণ আমি স্বপ্ন দেখতেছিলাম, রিয়া আমাকে এই কথাগুলো বলতেছিল। বাইরে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে, আর বিছানায় বসে না থেকে ফ্রেশ হয়ে আসলাম। না, আমাকে যে করেই হোক রিয়াকে সত্যিটা বলতে হবে, না হলে সারা জীবন আমি রিয়ার চোখে অপরাধী হয়ে যাব। আজ ভার্সিটি গিয়ে সব সত্য কথা খুলে বলতে হবে। আম্মু রুমে গিয়ে দেখি আম্মু রুমে নেই, জান্নাত রুমে শুয়ে আছে। রান্নাঘরে গিয়ে দেখি আম্মু কাজ করতেছে। কিছু বলবি? না, এমনি তোমাকে রুমে দেখলাম না, তাই দেখতে এলাম। ও, চা খাবি? করে দিব। দিলে মন্দ হয় না। তুই গিয়ে বস, আমি করে দিচ্ছি। ওকে। চায়ের কাপে ঠোঁট দিয়ে চুমুক দিতেছি, আর পুরোনো দিনগুলোর কথা মনে করতেছি। অতীত, যেদিন আমি রিয়াকে প্রথম দেখেছিলাম, সেদিন ছিল পরিষ্কার মেঘাচ্ছন্ন আকাশ। আমি আর শিহাব কলেজের সামনে একটা দোকানে বসে আছি। তখন দিকে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, কলেজের গেটের দিকেই। বুঝতে বাকি রইল না যে আমাদের কলেজের স্টুডেন্ট। ঠিক তখন একটা বৃদ্ধ লোক রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু রাস্তায় অনেক গাড়ির জন্য যেতে পারতেছিল না। তাই আমি ভাবলাম উঠে গিয়ে লোকটাকে রাস্তা পার করে দেব, কিন্তু তখন এই মেয়েটা লোকটির হাত ধরে রাস্তা পার করে দিল। আমি দেখে খুবই খুশি হলাম। এরপর মেয়েটি কলেজের ভিতরে চলে গেল। শিহাবের ধাক্কায় আমার ভাবনা কেটে গেল। কী রে, ওইদিকে কি দেখছিস? ভাই, ওই মেয়েটাকে রে। ওইদিকে দেখে লাভ নাই, কাউকে পাত্তা দেয় না। আর আমি তো শুধু নাম জিজ্ঞাসা করছি। নাম রিয়া, আমাদের সাথেই পড়ে, আজকে নতুন আসছে। বুঝলাম। চল, টাইম হয়ে গেছে। হুম। শিহাব যাই বলুক না কেন, মেয়েটি দেখতে খুবই ভালো, চোখে আলাদা একটা মায়া আছে। আমি তো মনে মনে এমনই একটা মেয়ে চেয়েছিলাম আমার জীবনসঙ্গী হিসেবে, কিন্তু আমি জানি এটা কখনো সম্ভব নয়, কারণ আমি বড় লোক নই, আর এই শহরে আমাদের মতো লোকদের ভালোবাসার অধিকারও নেই। হঠাৎ করে জান্নাতের ডাকে আমার ঘোর কাটিয়ে উঠলাম। ভাইয়া, আমি আজকে খুব খুশি। কেন আমার সুইট আপু? বারে, তুমি আমার জন্য নতুন জামা এনেছো, তার জন্য। ও, তা আপনার সেটা পছন্দ হয়েছে? খুব। জান্নাতকে কোলে নিয়ে বললাম, চল সকালের খাবার খেয়ে আসি, এরপর আবার স্কুলে যেতে হবে। এরপর আমি আম্মুকে খাবার বেড়ে দিতে বললাম। আমরা তিনজন একসাথে খেতে বসলাম। আম্মু, আমি বাসায় না থাকলে বেশি কাজ করবো না বলে দিলাম কিন্তু। আম্মু, জান্নাতকে রেডি করে দাও, ওকে স্কুলে দিয়ে আমি কলেজ যাব। আমি একাই পারি রেডি হতে। ইস, পাক্কা বুড়ি। ভাইয়া, আমি জান্নাত, পুরো নাম জান্নাতুল নাইমা। ঠিক আছে, এবার রেডি হয়ে নাও। জান্নাতকে কোলে নিয়ে আমি বাসার বাইরে বের হলাম। জান্নাতের স্কুল আর আমার কলেজ কাছেই, 20 মিনিটের পথ, তাই আর রিক্সা নিলাম না, হেঁটে হেঁটে যাচ্ছি জান্নাতকে নিয়ে। সাবধানে থাকবি কেমন? ভাইয়া। ওকে, বাই। বাই ভাইয়া। এরপর আমি আমার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢুকে দেখি শাওন আর রাজু। দোস্ত, কি খবর তোদের? ভালো, তোর খবর কি? এই তো আছি কোনো মতে। এই দোস্ত, শুনলাম রিয়ার সাথে তোর ব্রেকআপ হয়েছে। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। দোস্ত। আমার কষ্ট রিয়া ছেড়ে যাবার কারণে হচ্ছে না, কষ্ট হচ্ছে শিহাব কি করে পারলো আমার সাথে এমনটা করতে। আমি তোকে আগেই বলেছিলাম শিহাব ভালো ছেলে না, ও স্বার্থ ছাড়া কারোর সাথে মেশে না। আমি শিওর ও রিয়াকে ঠগাবে। আমি শুধু আজকে রিয়াকে সত্যিটা বলতে চাই। আমি আর পারতেছি না এইভাবে মিথ্যা অপবাদ নিয়ে থাকতে। ও কি তোর কথা শুনবে? জানি না, চলো দিকে গিয়ে বসি। চল। একটু পর দেখি রিয়া আসছে ক্যাম্পাসে। আমি দেরি না করে রিয়ার কাছে গেলাম। রিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ছোট লোকদের সাথে কথা বলি না। রিয়া প্লিজ। পথ ছাড়। প্লিজ রিয়া, শেষবারের মতো শোনো তো,
আমাকে সাইড কাটিয়ে চলে যেতে চাইলো। আমি রিয়ার হাত ধরে বললাম, প্লিজ রিয়া। কুত্তার বাচ্চা ছোট লোক, তোকে বলছি না আমি তোর কোনো কথা শুনবো না। ফের যদি আমার পিছু নিস তাহলে তোকে মেরে তোর বাসায় প্যাক করে পাঠিয়ে দিব। ক্যাম্পাসের সকলে আমার দিকে চেয়ে আছে। আজ আমি সকলের কাছে হাসার পাত্র হয়ে গেছি। আমার চোখ দিয়ে অঝরে জল পড়তেছে। আমার মনে হচ্ছে আমার মাথাটা ঘুরতেছে, মনে হচ্ছে এক্ষুনি মাটিতে পড়ে যাব। ঠিক তখনই শাওনা রাজু এসে আমাকে ধরে নিয়ে যায় ক্যাম্পাসের এক কোণে। দোস্ত, তোর কেমন লাগতেছে এখন? একটু পানি দে দোস্ত। এই নে। আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে এমন অপমানিত হতে হলো? আরে তুই বাদ দে তো এসব, আবার নতুন করে শুরু কর, সামনে পরীক্ষা আছে। এরপর ক্লাস করতে নিয়ে গেল শাওন আমাকে। আমরা ক্লাস করে বাইরে চলে এলাম। দোস্ত, গিয়ে ফোন দিস। হ্যাঁ আর কোনো সমস্যা হলে আমাদের বলিস প্লিজ। ওকে। আজ খুব কষ্ট পেয়েছি, বাট এখন মনটা একটু হালকা লাগতেছে। জান্নাতকে নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। ভাইয়া, তোমার মন খারাপ? না, তাহলে কথা বলছো না কেন? এই তো বলতেছি। এরপর বাসায় এসে কিছু খাবার খেলাম। মন খারাপ, তার জন্য বাসা থেকে বের হইনি। তবে টিউশন আছে, তাই একটু আগে বেরিয়ে এলাম বাসা থেকে। রাজুকে ফোন দিলাম, দোস্ত কোথায় তুই? বাড়িতে। তুই কই? আমি রহিম চাচার দোকানে। তুই ওখানে বস, আমি সবাইকে নিয়ে আসতেছি। ওকে আয়। একটু পরে রাজু, শাওন, আরিয়ান, রহিম একসাথে এলো। কিরে মন খারাপ? একটু একটু। ওইটা কোনো কথা হলো? দোস্ত, যে করেই হোক আমাকে রিয়াকে সত্যিটা বলতে হবে, নাহলে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। শোন শ্রাবণ, এইসব বাদ দে। আজ তো কলেজে কম অপমানিত হস নাই। তুই তো সবটা বলতে চেয়েছিলি, কিন্তু রিয়া শোনে নাই, বরং অপমান করে। ভাই আমি জানি না তোদের মাঝে কি হয়েছে, কিন্তু তুই তো সবটা খুলে বলতে চেয়েছিলি, কিন্তু রিয়া শোনে নাই। দেখেন এসে একদিন ওর ভুল বুঝতে পারবে। কবে বুঝতে পারবে? দোস্ত প্লিজ বাদ দে। ওকে। মামা আমাদের সকলকে করে চা দেন তো। এরপর সকলে মিলে কিছু সময় আড্ডা দিয়ে সবাই যার যার বাড়িতে চলে গেল। আমি এখান থেকে একটা মোবাইল ফোনের দোকানে গেলাম, কারণ এক সপ্তাহ আগে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো। তাই এখান থেকে কম দামের একটা মোবাইল কিনে নিয়ে টিউশনি করতে গেলাম। রাতে বাসায় যাওয়ার আগে রিয়াদের বাসার সামনে এলাম। এসে দেখি রিয়া বেলকনিতে ফোনে কথা বলতেছে। আমাকে দেখে ভেতরে চলে গেল। আজও বলতে পারলাম না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আম্মারা জানাতে দিকে তাকিয়ে আমার বাঁচতে হবে, না হলে তাদের কি হবে? বাসার সামনে এসে বেল বাজালেই আম্মু দরজা খুলে দেয়। কিরে, তোর এতে দেরি হলো কেন? এমনি একটা কাজ ছিল, খেতে দাও। ফ্রেশ হয়ে এসে বস। জান্নাত ঘুমিয়ে পড়েছে। এরপর আমি আর আম্মু খাবার খেয়ে নিলাম। আমি রুমে সিরিয়ার নাম্বারে কল করলাম, কিন্তু আফসোস আমার নাম্বার ব্লক করে রেখেছে। কোনোভাবে বলতে পারতেছি না, কি করে বলবো রিয়াকে। আর কিচ্ছু ভাবতে পারতেছি না, মাথা ব্যথা করতেছে। তাই একটু সময় চোখ বুজে রইলাম। বসে না থেকে কিছু সময় পড়ে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক রাত হয়ে গেছে, তাই দেরি না করে ঘুমাতে গেলাম। কাল যে করেই হোক রিয়াকে আমার কথাগুলো বলতেই হবে। রোজকার মতো সকালের খাবার খেয়ে জান্নাতকে নিয়ে বেরিয়ে গেলাম। আপু, তোমার স্কুল কেমন চলতেছে? ভালো ভাইয়া। চকলেট খাবে? ভাইয়া। এরপর জান্নাতকে চকলেট কিনে দিয়ে ওর স্কুলে পৌঁছে দিলাম। 15 মিনিট পরে কলেজে চলে এলাম। দোস্ত এদিকে আয়। চল ওদিকে গিয়ে বসি। শাওন কোথায়? ওই যে আসতেছে। কিরে তোদের কি খবর? আমার তো ভালো, তবে শ্রাবণের তো করুণ অবস্থা। ধুর, এসব বাদ দে তো। এই শ্রাবণ ভাই, বল না তোর আর রিয়ার ব্রেকআপ কিভাবে হলো? দোস্ত এসব বাদ দে, আমার খুব খারাপ লাগে মনে পড়লে। ঠিক আছে। এরপর কিছু সময় পরে দেখি রিয়া এসেছে। আমিও সামনে গেলাম। রিয়া প্লিজ আমার কথাটা তো শোনো। চুপ, আমি কোনো কথা শুনতে পারবো না। প্লিজ। না। এভাবে অনেক জোরাজোরি করার পর রাজি হলো, তবে এখন শুনবে না, কাল বিকেলে শুনবে। একটা পার্কের ঠিকানা দিছে, সেখানে এসে শুধুমাত্র 10 মিনিট থাকবে। এখন অনেক হালকা লাগতেছে। এই শ্রাবণ, এদিকে শোন, তোর সাথে কিছু কথা আছে। রাজু, তোর ক্লাসে যা, আমি আসতেছি। তুই ওর সাথে কথা বলবি? ভাই তোরা যা, আমি আসতেছি। ওকে আয়, কোনো প্রবলেম হলে বলিস। ওকে। এরপর আমি শিহাবের কাছে গেলাম। বল। শোন, আমি তোর সাথে কোনো ঝামেলা করতে চাই না, তাই একটা কথা তোকে সোজাসুজি বলতে চাই। আর কি বলার আছে তোর? তুই রিয়াকে কিছু বলবি না? আমি তোর এই কথাটা রাখতে পারবো না, সরি। শোন, তুই যদি কালকে বিকেলে পার্কে আসিস, তাহলে আমি তোর কী হাল করব তুই কিন্তু কল্পনা করতে পারতেছিস না। আমি আর কিছুই ভয় পাই না, আমার আর কিছুই হারাবার নেই।
তাহলে তুই রিয়াকে সব বলবি, এটাই ফাইনাল? হুম। ওকে, তাহলে দেখ আমি তোর কী হাল করি, রেডি থাকিস। ওকে। আমি আর দাঁড়িয়ে না থেকে রাজুর কাছে গেলাম। দোস্ত, শিহাব কি বলছে? না, তেমন কিছু না। দোস্ত প্লিজ বল না। আরে সমস্যা হলে তোদেরকে আমি বলতাম। চল ক্লাসে যাই। হ্যাঁ, ওদেরকে সত্যিটা বললাম না, কারণ সত্যিটা বললে আমি শিওর শ্রাবণ ঝামেলা করতো, তাতে রিয়া আমাকে আরও ভুল বুঝতো। এরপর ক্লাস করে জান্নাতকে নিয়ে বাসায় এলাম। আজকে মনটা একটু হলেও ভালো, কারণ কাল বিকেলে রিয়াকে সত্যিটা বলতে পারবো। এরপর রুটিন অনুযায়ী খাবার খেয়ে টিউশনি করতে গেলাম। এখন আর অনেকগুলো টিউশনি করতে কষ্ট হয় না, অভ্যাস হয়ে গেছে। আর আম্মুর মুখের দিকে তাকালেই সব কষ্ট আমার দূর হয়ে যায়। রাতে বাসায় এলে আম্মু দরজা খুলে দিল। আম্মু, তুমি খেয়েছো? না, তোমাকে আমি বলেও পারি না, তোমার শরীর খারাপ করবে যে, তুমি কেন বুঝো না? আমার ছেলে বেঁচে থাকতে আমার কিচ্ছু হবে না, আমি জানি। তুমিও না আম্মু, এসো খাবার খেয়ে নেই। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। পাকা বুড়ি ঘুমিয়েছে? হুম। এরপর ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। বাবা, তোর সেই মেয়ে বিন্দু রিয়া এখন আর আমাদের বাসায় আসে না কেন? আম্মু, ও এই শহর ছেড়ে চলে গেছে। ও, জানিস মেয়েটা খুব ভালো, জান্নাতকে খুব আদর করতো, এসে আমার খোঁজ নিত। হুম। আমি আমার ছেলের জন্য ঠিক এই রকম একটা বউ আনবো। আম্মু, তুমি কি শুরু করলা? কই কিছু না তো, তুই খেয়ে নে। আর এইসব কথা বলবে না। তুই খেয়ে নে আগে। খাবার খেয়ে নিজের রুমে চলে এলাম। এসে কিছু সময় বই পড়ে নিলাম। আজকে রিয়াকে কল করলাম না, মনটা একটু হলেও ভালো, কারণ কাল রিয়াকে সব কথা খুলে বলতে পারবো। কারো কাছে অপরাধী হয়ে অন্তত থাকতে হবে না। এরপর আর কিছু না ভেবেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু আমার আগেই ঘুম থেকে উঠে গেছে। আম্মু, আজকে কলেজে যাব না কিন্তু। ও ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি চা করে দিচ্ছি। ওকে আম্মু। এরপর চায়ের কাপ নিয়ে বারান্দায় চলে এলাম। এই একটাই দোষ আমার, চায়ের কাপে মুখ দিলেই সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। আজ থেকে 1 বছর আগে রিয়ার সাথে আমার পরিচয়। এই কয়েকদিনে শিহাবের সাথে অনেক ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে আমার। এই কয়েকদিনে রিয়ার ব্যাপারে অনেক কিছুই জেনে নিয়েছি। আসলে বড় লোকদের চিনতে সময় লাগে না, তবে আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগলো। আজকালকার সকল বড় লোক মেয়েরা খুবই অহংকারী হয়, কিন্তু রিয়ার ব্যাপারে সেটা একদম আলাদা। সে একদমই আলাদা না, কোনো অহংকার অন্তত আমি দেখতে পাইনি। তবে এতটুকু বুঝেছি, অনেক ছেলেরা তার পেছনে পড়ে আছে, বাট কাউকে পাত্তা দেয় না। মিথ্যে বলবো না, প্রথম দেখা প্লাস সেই দিনের পথচারীকে সাহায্য করে দেখেই আমিও প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু সেটা কোনোদিনও সম্ভব না, কারণ তা আপনারা জানেনই। তাই এই চিন্তা এতদিন আমি মাথা থেকে ঝেড়ে ফেলেছিলাম। হঠাৎ একদিন আমি একা বসে আছি কলেজ ক্যাম্পাসের একটা গাছের নিচে। ঠিক তখনই রিয়া আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছুটা অবাক হয়েছি যে আমাকে চেনে না, অথচ আমার সামনে এসেছে। মনে মনে ভাবতেছিলাম এগুলো। এর মধ্যে রিয়া বলল, এই ছেলে, তোমার নাম কি? আমি ভয় পেয়ে গেলাম, কারণ বড় লোকের বেটি কখন কি করে কে জানে। বোবা নাকি? জি, আমাকে বলছেন? তাহলে আমার সামনে আর কে আছে? জি, আমার নাম শ্রাবণ আহমেদ ইমন। এত ভয় পাচ্ছ কেন? আমি কি ভূত নাকি? আসলে সেটা না। বুঝেছি, আমি রিয়া। বুঝেছি। আমাকে কিছু বলতেছেন আপনি? না, এমনি কথা বলতে এলাম। ও, তা তুমি এত চুপচাপ থাকো কেন? এমনি ভালো লাগে তাই। বাসা কোথায়? রোডের বাগুলিতে। ও ভালো। কে কে আছে ফ্যামিলিতে? আমি, আম্মু, আমার ছোট বোন। আপনার? আমি, আব্বু আর আম্মু। এই তুমি কি এত আপনি আপনি করতেছো? আমরা তো একই আরে পড়ি, তাই না? হুম। তাহলে তুমি করে বলবা, ঠিক আছে? ওকে, চেষ্টা করব। তোমার আব্বু কোথায় থাকে? আব্বু কিছুদিন হলো কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ও, আই এম সরি। ঠিক আছে। আমরা কি ফ্রেন্ড হতে পারি? ফ্রেন্ড আমার সাথে? কেন হতে পারি না নাকি? না মানে আমি গরিব একটা ছেলে, আর আপনি? এক চট দিয়ে দাঁত ফেলে দিব। আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? আর এই কথা যেন না শুনি। ওকে, ঠিক আছে। চলো ক্লাসে যাই। এইভাবে আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল। আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব আরও শক্ত হয়েছিল। কিন্তু এতে যে একজনের সমস্যা ছিল সেটা আমি পরে জানতে পারি। সে আর কেউই না, তার নাম হচ্ছে শিহাব। হ্যাঁ, আমার বন্ধু শিহাব। খুব ভালো যাচ্ছিল আমাদের দিনগুলো। আর রিয়া আমার উপরে এমনভাবে অধিকার খাটাতো যেন আমি তার বয়ফ্রেন্ড। অনেকে তো আমাদের কাপলও ভাবতো। আমি বিষয়টা বুঝতাম না। রিয়াকে আমাকে ভালোবাসে, আর বাসলেও কি, আমি জানি এটা কোনোদিন সম্ভব নয়। তাই আমিও গুরুত্ব দিতাম না, ভাবতাম জাস্ট ফ্রেন্ড। এইভাবে 3 মাস চলে গেল।
হঠাৎ একদিন রিয়া ফোন দিল। হ্যালো শ্রাবণ, তুমি কোথায়? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? তুমি এখনই এই পার্কে চলে আসো, খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। ওকে। আমি আর কিছু না ভেবে বেরিয়ে গেলাম পার্কের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি রিয়া একটা নীল শাড়ি পরে এসেছে। আমি দেখে আবারও ক্রাশ খেয়ে গেলাম, বাট সামলে নিলাম। এসে বললাম, কি ব্যাপার আজকে শাড়ি? কোনো বিশেষ দিন নাকি? আজকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটা দিন। জন্মদিন নাকি? দেখ না, আমি কিছু বলতে চাই তোমায়। তাহলে বলে ফেলেন মহারানী। এই কথা বলার সাথে সাথে রিয়া হাঁটু গেড়ে বসে একটা গোলাপ ফুল আমার সামনে ধরে বলতে শুরু করলো। শ্রাবণ, আমি তোমাকে একটা কথা বলবো বলবো করে বলতে পারতেছিলাম না, কিন্তু আজকে সেটা বলে দিতেই চাই। আমি যেদিন প্রথমে তোমাকে দেখি সেই দিনে তোমাকে ভালো লেগেছিল, কিন্তু তুমি তো জানো আজকালকার ছেলেরা কেমন হয়, তাই আমি দেখতে চেয়েছিলাম তুমি কেমন। আমি ঠিক যেমনটি চেয়েছিলাম মনে মনে তুমি ঠিক তেমনটি। কারোর সাথে বেশি কথা বলতে না, বাজে কোনো অভ্যাস ছিল না, ঠিক আমার মনের রাজকুমারের মতো। এরপর তোমার সাথে ফ্রেন্ডশিপ করি, কিন্তু এরপর তোমার সাথে মিশে দেখি তুমি আরও অনেক ভদ্র, তাই আমি তোমাকে আমার সব থেকে বেশি ভালোবেসে ফেলেছি। শ্রাবণ, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? এই কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেছি। আমি চাই রিয়াকে ভালোবাসতে, কিন্তু আপনারা জানেন আমার পারিবারিক অবস্থা। তাই আমি রিয়াকে বললাম, শোনো রিয়া, তুমি জানো আমার ফ্যামিলি। আর কিছু বলতে পারলাম না, তার আগে রিয়া বলতে শুরু করলো। আমি জানতাম তুমি এটাই বলবা, কিন্তু বিশ্বাস করো শ্রাবণ, আমি তোমার ওই ছোট্ট ঘরেই খুশি থাকবো, কোনো কিছু আবদার করব না। ভালোবাসবো, খুব ভালোবাসবো তোমার আম্মু আর বোনকে। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি ভেবে দেখলাম, রিয়াকে আমি যতদূর জানি ও খুব ভালো মেয়ে। আর সবচেয়ে বড় কথা, এই কদিন আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি, তাই আমিও হ্যাঁ করে দিলাম। আর রিয়াকে পাইকে এক দৌড়ে আমাকে সে জড়িয়ে ধরে খেতে দিল। কোনোদিন ছেড়ে যাবে না তো? না, মরে গেলেও না। এইভাবেই শুরু হয়েছিল আমাদের ভালোবাসার গল্প। এবার বাস্তবে পাখির কিচিরমিচির শব্দে আমার ঘোর কেটে গেল। দেখলাম চোখ দিয়ে নোনা পানি বেরিয়েছে অনেকটা, তাই চোখের পানি মুছে নিজের রুমে চলে এলাম। এসে দেখি আমার ছোট বোন, মানে আমার আপুটা আমার রুমে। আমি রুমে প্রবেশ করার পর বলল, ভাইয়া তুমি কই গেছিলা? এই তো বারান্দায় গিয়েছিলাম। কেন? না কিছু না। ও বুঝলাম। তা সকালে কি বই পড়া হয়েছিল আপনার? আমি বই পড়ে তারপর এখানে এসেছি। আমার সুইট আপু। ভাইয়া তুমি বই পড়েছো? ওরে আমার পাকা বুড়ি, খুব পেকে গেছো দেখছি। আমি তোমার বোন, দেখতে হবে না? বুঝলাম। এইভাবে আমি আর আমার আপু গল্প করতে লাগলাম। কিছু সময় পর আম্মু রুমে এলো। এই তোরা কি করতেছিস? আম্মু গল্প করি, তুমিও আসো না। বুঝলাম, গল্প পরে হবে, তার আগে তোর ভাইয়াকে নিয়ে খেতে আয়। হ্যাঁ আপু, চলো খেতে যাই। না যাবো না, যদি তুমি খাইয়ে দাও তাহলে যেতে পারি। ঠিক আছে চলো, খাইয়ে দেবো। এরপর আপু এক দৌড়ে খাবার টেবিলে চলে গেল। এরপর আমরা সকলে মিলে সকালের খাবার খেয়ে নিলাম। আম্মু, জান্নাতকে রেডি করে দাও, ওকে স্কুলে দিয়ে আসি। জান্নাত আমার সাথে আয়। ভাইয়া তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। এরপর আপুকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হলাম। জান্নাতকে ওর স্কুলে পৌঁছে দিয়ে আমি পুরনো এক বন্ধু রাসেলকে ফোন দিলাম। রাসেলের পরিচয় তেমন কিছুই না, আমার মতোই, তবে ওর এখন লেখাপড়া করে না, একটা দোকানে কাজ করে। হ্যালো দোস্ত, কেমন আছিস? ভালো আছি, তোর খবর কি দোস্ত? এই তো আছি কোনো মতে। কেন, কি হয়েছে? দোস্ত, রিয়া আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে। কি হয়েছিল রে ভাই? তারপর তাকে সব খুলে বললাম। আমি তো আগেই জানতাম যে শিয়াব ওই রকম ছেলে, নিজের স্বার্থ ছাড়া ও কিছু বোঝে না। হ্যাঁ দোস্ত, এখন আর বলে কি লাভ। তুই কোথায় এখন? রাস্তার মোড়ে, বাড়ি যাচ্ছি। তুই গার্লস স্কুলের রোডের দিকে আয়, দেখা করি আজ তোর সাথে। ওকে রাখ, আসতেছি। এরপর আমি রাসেলের সাথে দেখা করতে গেলাম। অনেক দিন হলো দেখা হয় না রাসেলের সাথে, আর তাছাড়া বাড়ি গিয়ে কি করব। ওই শ্রাবণ, এইদিকে আয়, দোকানে গিয়ে বসি। চল ভাই। দুজনে একটা দোকানে গিয়ে বসলাম এবং 2 কাপ চায়ের অর্ডার দিলাম। চা খেতে খেতে দুজন দুজনের দুঃখের কথাগুলো বলতে লাগলাম। কিছু সময় গল্প করার পর দেখি শাওন ফোন দিছে। হ্যালো দোস্ত, কি হয়েছে? দোস্ত, তুই জানিস শিয়াবের হাতে পায়ে ব্যান্ডেজ দেওয়া? কে যেন ইচ্ছে মতো ধোলাই দিয়েছে। কি বলিস? ওকে আবার কে মারলো? জানি না তো, তাই তোকে বলতেছে। ও, আরেকটা ভালো খবর আছে। কি খবর? আজকে বিকেলে রিয়া আমার সাথে দেখা করতে রাজি হয়েছে।
ও ভালো। আর শোন, তুই সব কিছু খুলে বলস কিন্তু ওকে। ওকে ভাই। এই ভাই, ফোন রাখ, ক্লাসে যাব। ওকে। আর একটা কথা তোকে বলতে ভুলে গেছি। কি কথা? আজকে রিয়া আমার কাছে এসে তোর খোঁজ করছিল। কি? কিন্তু কেন? জানি না, বোধহয় সব ভুল বুঝতে পারছে। হতে পারে। তুই ক্লাসে যা, বাই। এরপর ফোন রেখে দিলাম। দোস্ত, অনেক সময় হয়েছে, আমাকে এখন যেতে হবে। ওকে ভাই, যা তাহলে, পরে দেখা হবে। আমি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। বাড়িতে এসে দেখি আম্মু শুয়ে আছে। আমি আমার রুমে চলে গেলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি বেলা 1টা বেজে গেছে। তাই গোসল করতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আম্মু বসে আছে আমার রুমে। আম্মু কিছু বলবা? না, কিছু বলবো না, তোকে খাবার খেতে ডাকতে এসেছি। ও, তুমি যাও, আমি আসতেছি। দুপুরের খাবারকে আবুকে তার স্কুল থেকে আনতে গেলাম। ভাইয়া, আমি এইখানে। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, বাড়িতে যেতে হবে। আপু এক দৌড়ে আমার কোলে উঠে গেল। আপু, ক্লাস কেমন হয়েছে আজকে? ভালো। গুড। চকলেট খাবেন আপনি? ভাইয়া, খাবো। এরপর আপুকে চকলেট কিনে দিয়ে আমি বাসার দিকে হাঁটা শুরু করলাম। বাসায় এসে নিজের রুমে গিয়ে সোজা ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে রিয়াকে সব সত্যি কথাগুলো বলতে পারবো, তাই মনের ভেতর আলাদা একটা জিনিস কাজ করতেছে। রেডি হয়ে বেরিয়ে গেলাম। রিয়া আর আমি রোজ যে পার্কে দেখা করতাম সেখানে। এসে দেখি রিয়া এখনও আসেনি। আমি একটা বেঞ্চে বসে ভাবতে লাগলাম, কতই না স্মৃতি জড়িয়ে আছে এখানে। আমার আর রিয়া সেই পুরোনো দিনগুলো, জানি সেগুলোর কখনো ফিরে আসবে না। তাই সব ভেবে আর লাভ নেই। কিছু সময় পর রিয়া এলো। দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। আমার সামনে এসে দাঁড়িয়ে আছে রিয়া, তাই আমি উঠে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে রিয়া ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল আমাকে। খুব জোরেই মেরেছে। ঠোঁটে হাত দিয়ে দেখি হালকা রক্ত বেরিয়েছে। আমি অবাক হয়ে ওর দিকে চেয়ে আছি। আমি ভেবেছিলাম আজ তোকে মাফ করে দেব, কিন্তু না, কুত্তা কুত্তাই থাকে। আমার ভাবতেই লজ্জা লাগে যে আমি তোর মতো একটা ছোট লোককে ভালোবেসেছিলাম। আমি আগে ভাবতাম তুই শুধু লুভি, কিন্তু না, আজকে জানতে পারলাম তুই একটা গুন্ডা। রিয়া, তুমি বিশ্বাস করো আমি... বিশ্বাস? আর তাও আবার তোকে? হাউ ফানি। আমি সত্যি ইচ্ছে করে শিহাবকে ওই কথাগুলো বলিনি। আগের কথা বাদ দে, তুই আজকে কি করেছিস শিহাবের সাথে তাই বল। আমি আবার আজকে কি করেছি? ইস, ন্যাকা, কিচ্ছু জানে না। বলবে তো আমি কি করেছি? তুই আজকে সকালে শিহাবকে গুন্ডা দিয়ে মেরেছিস কেন? আমি যেন আকাশ থেকে পড়লাম। তার মানে সে ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছে। রিয়া, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। রিয়া প্লিজ, তুমি আমার কথাটা শোনো। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরলি কেন? আমি তোকে আমার সব অধিকার থেকে বঞ্চিত করেছি। আমার কোনো কিছুতে আর তোর অধিকার নেই, ছোট লোক কোথাকার। রিয়া প্লিজ। প্লিজ শ্রাবণ, আমি আর শিহাবের জীবন থেকে চলে যাও, প্লিজ প্লিজ। রিয়া, তুমি জানো না শিহাব তোমাকে ভালোবাসে না, ও শুধু... থাক, আর কিচ্ছু বলতে হবে না। কত টাকা চাই তোর? এই নে চেক, যত টাকা চাস এখানে বসিয়ে নিস। তুমি এই আমাকে এতদিনে চিনলে? আমি টাকার জন্য তোমাকে ভালোবেসেছিলাম। ওকে, তুই যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকিস তাহলে প্লিজ আমার চোখের সামনে আর কোনো দিন আসিস না। আমি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লাম। আমার সব কিছু শেষ হয়ে গেল আজ। রিয়া আমাকে আরও বেশি করে অপরাধী ভাবতে শুরু করেছে। জোরে জোরে কাঁদতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেছে, আর পার্কের এই দিকটাতে কেউই আসে না, তাই কারো চোখে পড়লো না আমার কান্না। ঠিক তখনই কে যেন পিছন থেকে আমার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করলো। আমি পেছনে ফিরে অবাক হয়ে গেলাম। আমার সামনে শিহাব দাঁড়িয়ে আছে, হাতে একটা মোটা লাঠি। আমি অনেকটা অবাক হয়েছি, কারণ শিহাবের আমার সাথে যতই শত্রুতা থাকুক না কেন, ও আমাকে মারতে পারলো কীভাবে? দীর্ঘ 1টা বছর আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। হতে পারে সেটা মিথ্যা, তবুও বন্ধু তো। যতটা আঘাত পেয়েছি আমার শরীরে, তার চেয়ে বেশি আঘাত পেয়েছি এই বুকে। আমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কী রে দোস্ত, তোকে কি বলেছিলাম? আমি তোর কি এমন ক্ষতি করেছি যে তুই আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নিলি? দোস্ত, তোর কোনো দোষ নেই এখানে, শুধু মিস টাইমিং হয়েছে। শোন, তাহলে তোকে সব খুলে বলি। তোর সাথে শত্রুতা করার আমার কোনো ইচ্ছা ছিল না। তোকে আমি অনেকটাই আমার বন্ধু ভাবতাম, কিন্তু বললাম না, সব মিস টাইমিং। আমি রিয়ার পিছনে ঘুরতেছি তা না 3 বছর থেকে, তোর আগে থেকেই। তবে বন্ধু, ভালোবাসার জন্য নয়। তুই হয়তোবা জানিস রিয়ার বাবা অনেক বড় বিজনেসম্যান। শুধু রিয়ার বাবার জন্য আমাদের বিজনেসের আমরা পিছিয়ে আছি। তাই আমি আর আব্বু একটা প্ল্যান করি, রিয়ার সাথে রিলেশনে জড়িয়ে ওদের সম্পত্তি সব হাতিয়ে নিয়ে ওদেরকে পথে বসিয়ে দিব। আমি জানতাম তুই খারাপ, কিন্তু তুই যে এতটা খারাপ
সেটা আজকে জানলাম। হা হা হা। দোস্ত জানিস আজকে না আমার নিজেকে অনেকটা বিলেন বিলেন মনে হচ্ছে। তবে যাই বলিস না কেন, যেটা আমি টানা 3 বছর ধরে করতে পারি নাই, তুই আমার লাইফে এসে সেটা 1 মিনিটেই করে দিলি। তুই আমার সত্যিকারের বন্ধু। তবে দোস্ত আমি সরি, তোকে আমার খুব ভালো লাগতো বলে বন্ধু বানিয়েছিলাম। তবে দেখ কি মিস টাইমিং। আজ আমি সত্যিই খুব অবাক হলাম। হা হা হা। অবাক হবারই কথা। তোকে ধন্যবাদ বন্ধু। আর শেষবারের মতো তোকে একটু আদর করতে চাই, কারণ আমি জানি তুই বেঁচে থাকলে আমি এটা করতে পারবো না। তাই সরি বন্ধু, আলবিদা। বলে শিহাব আমার মাথায় লাঠি দিয়ে বাড়ি দিল। চোখে গোলা দেখতে লাগলাম। মাথায় হাত দিয়ে দেখি ফোঁটা ফোঁটা লাল রক্ত বেরিয়ে পড়ছে। আর কিচ্ছু মনে নেই। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। শিহাব লাঠিটা এক কোণে ফেলে রেখে চলে গেল তার বাসায়। অনেকটা রাত হয়। আমার মা অনেক চিন্তা করতে লাগলো। তার কারণ সেই বিকেলে বের হয়েছে আর এখনো আসতেছে না। তাই আম্মু শাওনকে ফোন দিল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। বাবা, শ্রাবণ কি তোমার কাছে? না তো আন্টি, কেন কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ বাবা, আমি ওকে ফোন দিচ্ছি বাট ধরতেছে না। সেই বিকালে বের হয়েছে, এখনো বাসায় ফেরেনি। কি বলেন আন্টি? ও তো আপনাকে না বলে কোথাও যায় না। তোমাদের বন্ধু রাজুর কাছে আছে নাকি ও? না আন্টি, রাজু আর আমি এক জায়গায়। বাবা, তুমি তো জানো আমাদের আপন বলতে কেউ নেই। তুমি একটু ওকে খুঁজে এনে দাও আমার কাছে। আন্টি আপনি কান্না করবেন না, আমি এক্ষুনি দেখতেছি। ওকে বাবা, রাখি। খোঁজ পেলে ফোন দিও। ওকে আন্টি। এরপর আমার আম্মু ফোন রেখে দিল। শাওনের পাশে ছিল রাজু। রাজু শাওনকে জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে? শ্রাবণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কিভাবে? সব খুলে বলল। তাহলে ওকে আমরা কোথায় খুঁজব? দাঁড়া, ভাবতে দে। শাওন কিছু সময় ভাবলো। হঠাৎ করে মনে পড়ে গেল যে আজকে তো পার্কে রিয়ার সাথে দেখা করার কথা। দোস্ত, মনে পড়ে গেছে, তাড়াতাড়ি চল। কোথায়? আজকে রিয়ার সাথে পার্কে দেখা করার কথা। আমার মনে হয় রিয়ার সাথেই কিছু হয়েছে। তাড়াতাড়ি চল ভাই। ভাই চল। যেহেতু পার্কটা আমাদের শহরেই, তাই ওরা দুজন দৌড়ে সোজা পার্কে চলে গেল। রাত অনেক হয়ে গেছে, তাই পার্ক অনেকটা ফাঁকা। বন্ধ হবে হবে ভাব। ওরা দুজনে চারদিকে খুঁজতে লাগলো আমাকে, কিন্তু কোথাও পাচ্ছিল না। অনেকটা হাঁপিয়ে বলল, দোস্ত, কোথাও নেই তো কেউ? চল অন্য জায়গায় খুঁজি। এই পার্কের ওই দিকটাই তো দেখা হলো না। চল দেখি। কিছু দূর সামনে এগিয়ে গিয়ে রাজু জোরে আওয়াজ করে উঠল। শ্রাবণন, এই কি হয়েছে তোর? এরপর ওরা দুজন এসে দেখে আমি মাটিতে পড়ে আছি, অনেকটা রক্ত বেরিয়েছে। দোস্ত, তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটাল চল। তাড়াতাড়ি। তুই রাস্তায় গিয়ে একটা গাড়ি নিয়ে আয়। এরপর রাজু আর শাওন মিলে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমাকে ডাক্তার আইসিইউতে নিয়ে গেল। এরপর শ্রাবণ আমার আম্মুকে ফোন দিল। হ্যালো আন্টি। হ্যাঁ বাবা, আমার ছেলের কোনো খোঁজ পেয়েছো? আন্টি। কোথায় আছে ও? আমার ফোন ধরে না কেন? আপনি শান্ত হন, আমি সব বলতেছি। বাবা বলো। আন্টি এখনই আপনি হসপিটালে চলে আসুন। কেন? শ্রাবণের কি কিছু হয়েছে? আপনি আগে আসুন, আমি আপনাকে সব খুলে বলছি। আমি এক্ষুনি আসছি। শাওন ফোন রেখে দিল। কি রে, কি বলেছে? আন্টি আসতেছে। ও, কিন্তু আমি ভাবতেছি কি বলবো আন্টিকে। সব খুলে বলতে হবে, রিয়ার ব্যাপার সহ। চল ফ্রেশ হয়ে আসি, জামাই রক্ত লেগে আছে। চল। এরপর শাওন আর রাজু জামা কাপড় পাল্টে আইসিইউর সামনে এসে বসলো, কারণ এখনও ডাক্তার বের হয়নি। অপরদিকে আমার আম্মু জান্নাতকে পাশের ফ্ল্যাটে রেখে রওনা দিল। তার কারণ সে অনেকটা আন্দাজ করতে পেরেছে যে আমার নিশ্চিত কিছু একটা হয়েছে। আমার আম্মু হাসপাতালে এসে দেখে শাওন দাঁড়িয়ে আছে, সাথে রাজু। আমার ছেলে কোথায় বাবা? আন্টি, শ্রাবণ ভিতরে আছে, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে আমার আম্মু একদম ভেঙে পড়ল। অনেক কিছু বলেই আম্মুকে শান্ত করলো রাজু আর শাওন। দীর্ঘ 2 ঘন্টা পরে ডক্টর আইসিইউ থেকে বের হলো। ডক্টর বের হয়ে যে কথাটা বলল সেটা শুনে সকলের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। ডক্টর আইসিইউ থেকে বের হওয়ার পর শাওন গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার আমার বন্ধু এখন কেমন আছে? ও ভালো হয়ে যাবে তো? এর মধ্যে আমার আম্মু চলে এসেছে। আমার ছেলে কেমন আছে এখন ডাক্তার সাহেব? দেখুন, আমি বুঝতে পারতেছি, তবে আপনারা আগে শান্ত হন এবং নিজেদের মনকে শক্ত করুন। আপনি বলুন কি হয়েছে? রোগীর অবস্থা খুব খারাপ। প্রচুর রক্ত বেরিয়েছে, বুকের পাশের হাড় ভেঙে গিয়েছে। 3 দিনের ভিতরে অপারেশন না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাহলে আপনারা করুন অপারেশন। এটা বাংলাদেশের
তিনজন করতে পারে, যাদের ভিতরে 2জন ঢাকা আর 1জন দেশের বাইরে আছে আপাতত। তাহলে তো রোগীকে নিয়ে এক্ষুনি রওনা দিতে হবে। তবে তবে কি ডাক্তার সাহেব? অপারেশন করাতে 15 লক্ষ টাকা লাগবে। কি এত টাকা আমরা কোথায় পাবো? সেটা আপনাদের ব্যাপার, তবে মনে রাখবেন হাতে সময় আছে আর মাত্র 2 দিন। এই বলে ডক্টর চলে গেলেন। আর এদিকে আমার আম্মু একদম ভেঙে পড়েছে, শুধু কান্না করতেছে। আন্টি আপনি কান্না থামান, আমরা শ্রাবণের কিছু হতে দেব না। হ্যাঁ আন্টি, আমরা টাকা জোগাড় করব। বাবা, এত টাকা কই পাবে তোমরা? চেষ্টা করতে তো অসুবিধে নেই। রাজা চল, টাকা জোগাড় করতে হবে। এরপর শাওন এবং রাজু টাকা জোগাড় করতে চলে গেল। অনেক রাত হয়ে গেছে। আমার আম্মু বাসায় ফোন করে জানিয়ে দিলেন আজকে রাতে সে বাসায় যাবে না। সে হসপিটালের একটা বেঞ্চে বসে থেকে সারা রাত কাটিয়ে দিল। সকাল 8টার দিকে রাজু এবং শাওন এলো। আন্টি আমরা অনেক কষ্ট করে 5 লাখ টাকা জোগাড় করতে পেরেছি। বাবা, এখন আমি কি করব? তুমি তো জানো আমাদের পারিবারিক আর্থিক অবস্থা কেমন। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, কিন্তু তারপরেও টাকার কোনো ব্যবস্থা হলো না। আপনারা কি টাকার ব্যবস্থা করেছেন? দেখুন হাতে সময় আছে আর মাত্র 1 দিন, এরপর আমাদের কিছু করার থাকবে না। ডক্টর এই কথা বলে চলে গেল। আমার আম্মু আবারও কাঁদতে লাগলো। শাওন এবং রাজুর চোখ দিয়েও পানি পড়তেছে, কারণ তারা জানে আমাকে বিনা চিকিৎসায় মারা যেতে দেখতে হবে এই 2 চোখ দিয়ে। হঠাৎই আমার আম্মু শাওনের কাছে তার ফোনটা চাইলো। শাওন ফোন দেওয়ার পর আমার আম্মু খুব পরিচিত একটা নাম্বারে আজ 20 বছর পর ফোন দিল। আমার আম্মু ভেবেছিল হয়তো নাম্বারটায় কল ঢুকবে না, কিন্তু আল্লাহর রহমতে কল ঢুকলো। প্রথমবার রিং হওয়ার পর কল কেটে গেল। আবারও কল দিল। এবার কলটা রিসিভ হলো। ওপাশ থেকে বলল, হ্যালো, কে বলছেন? আমার আম্মুর লোকটির আওয়াজ আজ 20 বছর পরে শুনতেছে। না কেঁদে দিয়ে পারলেন না তিনি। হ্যালো, কে? আর আপনি কাঁদতেছেন কেন? ভাইয়া, আমি ফারজানা বলতেছি। আপু কেমন আছিস? কোথায় তুই? আর কাঁদতেছিস কেন? ভাইয়া, আমি অনেক বড় বিপদে পড়ে তোমাকে ফোন দিয়েছি। লোকটা হচ্ছে আমার মামা। একটা কারণে আমার আম্মু তাদের থেকে অনেক দূরে চলে আসে। গল্পের সাথে থাকলে সব জানতে পারবেন। সেটা পরে বল, তুই আগে বল এতদিন তুই আমাকে ফোন দিসনি কেন? তুই জানিস আমি কত জায়গায় তোকে খুঁজেছি। আম্মু তো তোকে না দেখতে পেয়ে এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ভাইয়া, সেটা তুমি ভালো করে জানো আমি কেন যোগাযোগ রাখিনি। এইবার বল আমার বোনের কি সমস্যা হয়েছে? ভাইয়া, আমার ছেলেকে মনে হয় আর বাঁচাতে পারবো না। কি? কেন, কি হয়েছে শ্রাবণের? সব খুলে বলল। তুই এখন কোথায়? খুলনা হসপিটালে। ওকে, ফোন রাখ, আমি আসতেছি। ওকে ভাইয়া। এবার আমার আম্মু ফোনটা শাওনের কাছে দিল। আন্টি কাকে ফোন করলেন? আন্টি, আর কোনো ব্যবস্থা হলো? বাবা, আমি শ্রাবণের মামাকে ফোন দিয়েছিলাম। শ্রাবণের মামা আছে? আগে তো কখনো বলেন নাই। আছে, পরে সব বলবো এক সময়। ওকে, আমার শুধু শ্রাবণে সুস্থ দেখতে চাই, আর কিছু না। আসুন এবার মামার পরিচয় দিয়ে নেই। আমার মামা হচ্ছে ঢাকা শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। তার একটা নিজস্ব অফিস আছে। এটা তার বাবার ছিল আগে, এখন সে সামলায়। যার কারণে আমার আম্মু আজকে তাকে ফোন দিল। 20 বছর আগে আমার আম্মু রাগ করে চলে এসেছিল, আর আজ এতদিন পরে ফোন দিল। আমার মামা আমার আম্মুকে, মানে তার ছোট বোনকে ছোট থেকে খুব ভালোবাসতো। আজকে আর নয়, আমার মামা আমার আম্মুকে, মানে তার ছোট বোনকে ছোট থেকে খুব ভালোবাসতো। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর আমার আম্মুদের ঠিকানায় চলে এলেন। আম্মু বাইরে দাঁড়িয়েছিলেন। তার ভাইয়া গাড়ি থেকে নামার সাথে সাথে তাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এই কান্না সেই কান্না নয়, অনেক দিন পরে দেখা। আমার মামা অনেকটা কান্না করলেন। আপু থাম এবার, চল দেখি আমার ভাগ্নে কোথায়। মামা আজকে 20 বছর পর সেই ছোট্ট আমাকে এভাবে দেখবে সেটা সে আশা করেনি, কিন্তু হাতের সময় কম, তাই ডাক্তারের কাছে গেল। ডাক্তারবাবু, আমি এই রোগীর মামা, আমি ওকে ঢাকা নিয়ে যেতে চাই। নিয়ে যেতে পারেন, তবে সময় কিন্তু খুব কম। আমি জানি, আমি অ্যাম্বুলেন্স কল করেছি, কিছু সময়ের মধ্যে চলে আসবে। ওকে, কিন্তু আপনাকে আমার খুব চেনা চেনা লাগতেছে। ও, আসলে আমি সাইফুর রহমান, ঢাকায় বিজনেস করি, এবি ইন্ডাস্ট্রিজের কোম্পানির মালিক। ও স্যার, আপনি? তাই তো বলি, কোথায় যেন দেখেছি আপনাকে, তো অনেকবার খবরে হেডলাইনে দেখেছি। হতে পারে। আপনি শুধু শুধু আসতে গেলেন কেন? আমাদের ফোন করে বললে আমরা এই ব্যবস্থা করতাম। না সমস্যা নেই, ঠিক আছে। কিছু সময় কথা বলে
ড্রাইভার এসে বলে গেল যে অ্যাম্বুলেন্স চলে এসেছে। সকলে মিলে সাবধানে আমাকে গাড়িতে তুললো। আপু তুইও চল আমার সাথে। যাবো তবে। তবে কি? ভাইয়া, তোর ভাগ্নিকে নিয়ে যাবি না? কি? আমার ভাগ্নি আছে? তুই আমাকে কি খুশির খবর দিলি? ভাইয়া। তাড়াতাড়ি বাসে চল, ভাগ্নিকে দেখবো আমি। শ্রাবণের কি হবে ভাইয়া? তুই চিন্তা করিস না, আমার ড্রাইভার ওকে ঢাকা নিয়ে গেছে। এরপর আম্মু মামাকে নিয়ে আমাদের বাসায় চলে গেলেন। বাসায় এসেই আম্মু, ভাইয়া কোথায়? ভাইয়া তো ঢাকা গেছে, তবে তোমাকে নিয়ে যেতে বলেছে আমায়। কি? ভাইয়া আমাকে একা রেখে চলে যেতে পারলো? আর কোনো কথা নেই ভাইয়ার সাথে? ঠিক বলেছে আম্মু, ওকে ঢাকা গিয়ে তুমি বকে দিবা, কেমন? আপনি কে আম্মু? ইনি কে? এই হচ্ছে তোমার মামা। মামা বলার সাথে আপু সোজা গিয়ে মামার কোলে লাফ দিয়ে উঠে বলল। কারণ বুঝিনি তো, ছোট মানুষ সবসময় শুধু অন্যের মামাকে দেখেছে, আর আজকে নিজের মামাকে পেয়ে কি খুশি। মামাও এটা দেখে অনেক খুশি, এত বছর পর সে তার ভাগ্নিকে কাছে পেয়েছে। মামা, তুমি এতদিন কই ছিলে? তুমি খুব পচা। মা, আমি একটা কাজে বাইরে গেছিলাম, আর আজকে ফিরলাম, এসেই আমি তোমার কাছে চলে এসেছি। ও, আমি না তোমাকে খুব মিস করেছি, আর এখন থেকে আমি তোমাকে কোথাও যেতে দিব না। আচ্ছা ঠিক আছে। একটু সময়ের মধ্যেই খুব ভাব জমে গেল মামা ভাগ্নির মধ্যে। কিছু সময় পর মামা জিজ্ঞাসা করলো যে আমার বাবা কোথায়। ভাইয়া, তিনি আর আমাদের মাঝে নেই। কি করে হলো এসব? একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান তিনি 2 বছর আগে। তাহলে তোকে আর আমি এই শহরে থাকতে দেব না। তোকে আর আমার ভাগ্নিকে আমি আমার কাছে নিয়ে যাব। না ভাইয়া, তা হয় না। আর কোনো কথা নয়, তোকে একবার যখন কাছে পেয়েছি আর যেতে দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আর আমিও চাই না যে শহরে আমার ছেলে মার খেয়েছে সেই শহরে থাকতে। আচ্ছা, রেডি হয়ে নে, সকলের সব কিছু রেডি করে নে। আমার ফোন এসেছে, কথা বলে আসতেছি। এরপর আম্মু সব কিছু গোছাতে লাগলো। তেমন কিছু নিল না, যেগুলো প্রয়োজন সেগুলো একটা ব্যাগে ভরে নিল। জান্নাত তো মহা খুশি, কারণ সে আজকে মামা বাড়ি যাবে। আমার মামা ফোনে কথা বলে অনেকটা নিশ্চিত হলো, কারণ ঢাকায় ঠিকভাবে পৌঁছে গেছি আমি। আর তার ম্যানেজার সব দায়িত্ব নিয়ে আমাকে অপারেশন থিয়েটারে ভর্তি করে দিয়েছে। আপু শোন। বল ভাইয়া। শ্রাবণ ঠিকভাবে পৌঁছে গেছে, ওকে অপারেশন থিয়েটারে ভর্তি করানো হয়েছে। 2 ঘন্টা পরে অপারেশন শুরু হবে। ভাইয়া, ওর কিছু হবে না তো? ওর কিছু হলে আমি বাঁচবো না। আরে পাগলি, আমি আছি না, আমি থাকতে আমার ভাগ্নের কিছু হবে না। তোমরা কার কথা বলতেছো? কিছু না মা। না, আমি শুনেছি। পরে বলবো। মামা বাড়ি গিয়ে সারপ্রাইজ দেব, কেমন? ওকে মামা। এরপর সকলে মিলে গাড়িতে উঠলো। আমার আম্মু শেষবারের মতো বাসাটার দিকে একবার তাকালো। ছোট হলেও এখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। দীর্ঘ সময় পরে ঢাকা গিয়ে পৌঁছালাম। আমার মামা তার বোনকে আর তার ভাগ্নিকে বাসায় নিয়ে গেল। জান্নাত এত সুন্দর বাড়ি দেখে খুব খুশি। বাসায় এখন আপাতত কেউ নেই, তাই মামা তাদেরকে একটা রুমে নিয়ে থাকতে দিল। আপু তুই ফ্রেশ হয়ে নে, কেমন? আর তোর জন্য রাতে একটা সারপ্রাইজ আছে। আমার জন্য আবার কি সারপ্রাইজ? সেটা না হয় রাতে দেখে নিস। আমি আসি, শ্রাবণের কাছে যেতে হবে। ভাইয়া, আমাকেও নিয়ে চল না। না, পরে নিয়ে যাব, আসি। আমার আম্মুকে নিল না, কারণ তিনি ভালো করেই জানেন সেখানে নিয়ে গেলেই কান্নাকাটি করবে, তাই নিয়ে গেল না। এদিকে আমাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা শহরের 2 জন বিখ্যাত ডক্টর এনেছে মামা। অনেক সময় ধরে অপেক্ষা করছে, তার অনেক চিন্তাও হচ্ছে। কিছু সময় পর ডক্টর বের হলেন। ডাক্তার সাহেব, রোগী ঠিক আছে? চিন্তা করার কোনো কারণ নেই মিস সাইফুর রহমান, রোগী একদম ঠিক আছে। উফ, আপনাকে অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদ দিতে হবে না, আপনি আমার সাথে আসুন, আপনাকে কিছু কথা বলবো। চলেন। রোগীকে 1 মাস পর্যন্ত বেডে বা হুইল চেয়ারে রাখতে হবে। কেন? কারণ তার বুকের পাশে হাড় ভেঙে গিয়েছিল, সম্ভবত ভারী কিছুর আঘাতে। সেটা সবেমাত্র জোড়া লাগিয়েছি, তাই। ও, আর কি করা লাগবে? ঠিকঠাক খেয়াল রাখতে হবে, আর কিছুই না। এই যে আমি ওষুধ লিখে দিচ্ছি, এটা নিয়মিত খাওয়াবেন। ঠিক আছে ডাক্তার সাহেব, ধন্যবাদ আমার জন্য আসার কারণে। মোস্ট ওয়েলকাম। আর রোগীকে রিলিজ দেবেন কবে? 2 দিন পরে দেব। ও আচ্ছা, আমি কি দেখা করতে পারি? পারেন, তবে রোগীর জ্ঞান এখনো ফেরেনি।
কাল সকালে রোগীর জ্ঞান ফিরবে। ওকে, আমি আসি তাহলে। হুম। এরপর তিনি আমার কেবিনে এসে দেখে মুখে অক্সিজেন মাস্ক লাগানো, তাই তিনি দূর থেকে দেখেই চলে গেলেন। এবার তিনি যাবেন তার মেয়ে এবং তার মায়ের কাছে। পরিবার বলতে এক মেয়ে এবং মা, তারা একটা অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে তাদের দুজনকে নিয়ে আমার আম্মুর কাছে গিয়ে সারপ্রাইজ দেবে। আগে থেকে সব কিছু তার মা মেয়েকে বলেছিল। মামা তার মা এবং মেয়েকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছু সময় পরে তারা বাসায় চলে এলো। মা, তুই ভিতরে যা, আমি মাকে নিয়ে আসতেছি। ওকে আপু। এরপর মামার মেয়ে দরজার সামনে এসে কলিং বেল বাজালো। আমার আম্মু অনেক টায়ার্ড ছিল, তাই একটু রেস্ট নিচ্ছিল। এমন সময় জান্নাত এসে দরজা খুলে দেয়। মামার মেয়ের নাম নীলা, আমার 1 বছরের জুনিয়র। নীলা জান্নাতকে দেখে বুঝতে পারলো এইটাই তার ফুফাতো বোন জান্নাত। জান্নাতকে দেখে তার খুব পছন্দ হয়। এই মেয়ে, কি তুমি? নীলা কিছু না বলে জান্নাতকে কোলে তুলে নিয়ে বলল, আমি ডাকাত, তোমাকে তুলে নিয়ে যেতে এসেছি। আম্মু বাঁচাও, ডাকাত ডাকাত। এটা দেখে নীলা জান্নাতকে কাতুকুতু দিতে লাগলো। এরপর আর কে পায় তাকে। জান্নাত হাসতে হাসতে শেষ। আমার আম্মু এসে দেখে একটা মেয়ে জান্নাতের সাথে খেলা করতেছে। মা, তুমি কে? বেশ তো, এখন আমাকে চিনবেই না। আমি কে হই তোমার? আমি ঠিক চিনলাম না। মা, কে তুমি? আপু, ও হচ্ছে আমার একমাত্র মেয়ে নীলা। ভাইয়া, এটা তোর মেয়ে? কত বড় হয়ে গেছে। মা আয়, আমার বুকে আয়, কত বছর পরে তোকে দেখলাম। এই সময়ে সকলের কিছুটা চোখের পানি মুছলো। জান্নাত কিছুই বুঝতেছে না, তাই সে বলল, মামা, এই মেয়েটা কি? আম্মু, এই হচ্ছে আমার মেয়ে, মানে তোমার আপু। না মামা, এইটা আপু না, এ হচ্ছে ডাকাত। তুমি জানো না? ওকে বাঁকা বুড়ি, তুই এদিকে আয়, তোকে দেখাচ্ছি। এই বলে দুই বোন দৌড়াদৌড়ি শুরু করে দিল। এরপর মামা তার মাকে আম্মুর সামনে আনলো। তাকে দেখেই আম্মু জড়িয়ে ধরে কেঁদে দিল। অনেক বছর পর দেখা হলো তাদের। মা, এতদিন কোথায় ছিলে? আম্মু, আমি ছিলাম। মা, আমি সব বুঝি, কিন্তু তুই আমাকে না বলে রাগ করে চলে গেলি কেন বাড়ি থেকে? আম্মু, আব্বুর উপরে আমার খুব রাগ হয়েছিল, তাই তো। এই, তোমরা এইসব বাদ দাও, আর সকলে রাতের খাবার খেয়ে নেই, আসো। সকলকে ডাক দাও, আমি খাবার রেডি করছি। তোর রেডি করা লাগবে না, কাজের লোক আছে, সব কিছু করে দেবে। কিন্তু কোনো কিন্তু না, আমার বোনকে আমি কোনো কাজ করতে দেব না, বুঝলি? হুম। আরে তোকে তো হসপিটালে বসেই ফোন করে বলেছি, শ্রাবণ একদম ঠিক আছে, ওর কিছু হয়নি, 1 মাসের ভিতরেই সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, তুই না থাকলে আমাদের কি হতো? এই, তুই চুপ করবি? আমি থাকতে তোদের কিছু হবে না। আম্মুকে তার রুমে রেখে আয়, আম্মু রাতে খাবার খায় না। এদিকে নীলা জান্নাতের মধ্যে খুব ভাব জমে গেছে। নীলা জান্নাতকে তার রুমটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আচ্ছা আপু, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া তো একটা কাজে বাইরে গেছে। সবে শুধু এই কথা বলে, কি কাজে গিয়েছে? খুব একটা জরুরি কাজ আমার কিউট আপু। শুধু একবার ভাইয়া আসুক, ওকে আমি মেরেই ফেলবো। হুম, ঠিক আছে, এবার চলো নিচে যাই, ডিনার করতে হবে। আমি করব না। কেন? ভাইয়া আমাকে খাইয়ে দিত, কিন্তু ভাইয়া নাই, আমি খাবো না। ওরে বাবা, আমি খাইয়ে দিব নি, এবার হবে? খুব হবে, চলো আপু। এরপর সবাই মিলে খাবার খেতে বসলো। ভাইয়া, আব্বু কোথায়? তিনি কি আমার উপরে এখনো রাগ করে আছে? আপু, তোকে কি করে বলি, আব্বু 2 বছর আগে মারা গেছেন। আমি শেষবারের মতো আব্বুকে দেখতে পারলাম না। এই না, কেঁদে খাবার খা। নীলা জান্নাতকে খাবার খাইয়ে দিচ্ছে। এটা দেখে আম্মু অবাক, কারণ জান্নাতুল আমার হাত ছাড়া কারো হাতে খাবার খেত না, এমনকি আম্মুর হাতেও না। আম্মু, ওইভাবে কি দেখো? তুই নীলার হাতে খাবার খাচ্ছিস? কিন্তু কেন? তুই না তোর ভাইয়ার হাতে ছাড়া আর কারো হাতে খাবার খাস না? কিন্তু এটা তো আমার আপু, তাই খাইতেছি। ভালো, তাহলে আমার হাতে খাস না কেন? তুমি তো আমার আম্মু, তাই। ঠিক আছে, কেন ফুপু? ও শ্রাবণের হাতে ছাড়া আর কারো হাতে খায় না? হ্যাঁ মা, আজকে তুমিই প্রথম। আমাকে মনে হয় খুব পছন্দ হয়েছে। সকালে খাবার খাওয়া শেষ করে সোফায় বসে কিছু সময় গল্প করলো। এরপর ঘুমাতে চলে গেল। জান্নাত আর নীলা এক রুমে। সকাল সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে হসপিটালে চলে যায় সবাই, জান্নাতের নানি আর জান্নাত বাদে সকলেই। নীলা আজকে প্রথম আমাকে দেখলো, ভাবলো দেখতে অনেক কিউট। সে এতদিন ধরে এমন কাউকে খুঁজতেছিল। আমাকে দেখে প্রথম দেখাতেই তার পছন্দ হয়ে গেল। ডাক্তার সাহেব, আমরা কি
সকলে ভিতরে যেতে পারি? পারেন, তবে বেশি শব্দ করবেন না। আচ্ছা ঠিক আছে। আর কিছু সময় পরেই রোগীর জ্ঞান ফিরবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। এরপর সকলে মিলে ভেতরে চলে গেল। সকলে চুপ করে আছে। আমার আম্মু শুধু চোখের পানি ফেলতেছে। এটা তার ছেলে সুস্থ হওয়ার জন্য চোখের পানি। কিছু সময় পর আমার জ্ঞান ফিরল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। চোখ খুলে আমি নিজেকে একটা রুমে আবিষ্কার করলাম। না, এটা রুম না, এটা একটা হসপিটালের রুম। আমি বেডে শুয়ে আছি। আমার সামনে তাকে দেখে আম্মু দাঁড়িয়ে আছে। তার পাশে একজন লোক এবং একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি আম্মুকে দেখে উঠতে যাব, তখন আমার মাথা এবং বুকের বাঁ পাশে ব্যথা অনুভব করলাম। এ কি বাবা, তুমি উঠতে চাচ্ছ কেন? কিছু লাগবে আমাকে বলো, আমি দিচ্ছি। আম্মু, আমি কোথায়? আর ইনি কে? বাবা, তুই এখন ঢাকায় একটা হসপিটালে ভর্তি আছিস। এটা শোনার পরে আমার সাথে ঘটেছে সব কিছু মনে পড়ে গেল। আমি বেঁচে আছি কিভাবে? বাবা, তুই কখনো এই কথা মুখে আনবি না। তোর কিছু হলে আমি বাঁচবো কাকে নিয়ে? হ্যাঁ বাবা, আমি থাকতে তোমার কিছু হবে না। আম্মু, আমার কি হয়েছে? ডক্টর কি বলেছে? সব ঠিক হয়ে গেছে। তোর একটা অপারেশন করা হয়েছে বুকের পাশে। আম্মু, তুমি এত টাকা কোথায় পেলে? টাকা আমি দেইনি, সব টাকা ভাইয়া দিয়েছে। কেউ নি? আর তোমার ভাইয়া হয় কিভাবে? বাবা, আমাকে চিনতে পারতেছো না? আর চিনবেই বা কি করে? সেই ছোটবেলায় দেখেছো, আমি তোমার নিজের মামা সাইফুর, তোমার মায়ের ভাই। এতদিন কই ছিলেন আপনি? আমাদের তো কোনো খোঁজখবর নেননি আগে, এখন হঠাৎ? শ্রাবণ, এতে ভাইয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোকে পরে সব খুলে বলবো নি, এখন রেস্ট নে। ওকে আম্মু। আর ওই মেয়ে, আপনি কে? পিছন থেকে ওকে দিচ্ছেন কেন? আমার কথা শুনে মেয়েটি নড়ে উঠল। সামনে এসে আম্মুর পাশে মাথা নিচু করে দাঁড়ালো। শ্রাবণ, এইভাবে কেউ কারোর সাথে কথা বলে? ও হচ্ছে তোমার মামাতো বোন নীলা। শ্রাবণ বাবা, ডাক্তার বলেছে আর একদিন তোমাকে এখানে রাখা হবে, এরপরে তোমাকে বাসায় নিয়ে যাব। কার বাসায়? কেন, আমাদের বাসায়। কেন? আমি আপনার বাসায় যাব কেন? আচ্ছা, তোমার বাসায় তো যাবে। হুম। ঠিক আছে, একই তো কথা, আমার বাসা মানেই তো তোমার বাসা। কিন্তু শ্রাবণ, অনেক হয়েছে, এবার চুপ কর। ভাইয়া, তুই নীলামাকে নিয়ে বাসায় যা, আমি এখানে আছি। আচ্ছা ঠিক আছে। আব্বু, আমি যাব না, আমি ফুপির কাছে থাকবো। আচ্ছা তুই থাক, আমি অফিসে যাচ্ছি। ওকে আব্বু। মামা চলে গেল। আম্মু, ক্ষুধা লাগছে, খেতে দাও। এখানে খাবার পাবো কই? বাসা থেকে তো আনি নাই। ফুপু, আমি খাবার অর্ডার করতেছি। কিছু সময় পর খাবার চলে এলো। আমি খেতে শুরু করলাম। বাবা, কে তোকে এইভাবে মেরেছে? আম্মু, আমি কাউকে চিনি না। মিথ্যে বললাম, কারণ কাউকে আমি রিয়ার ব্যাপারে বলতে চাই না। ও আচ্ছা, তুই খেয়ে নে। আম্মু, আমার মোবাইলটা কোথায়? কেন? একজনকে ফোন দেব। সেটা তো আমি জানি না, আর আমার ফোনটাও বাসায়। ফুপু, আমারটা আছে, এই যে। আমি ফোন নিয়ে শাওনকে ফোন দিলাম, কারণ ওর নাম্বার আমার মনে আছে। কিছু সময় রিং হওয়ার পর ধরলো। হ্যালো, কে? বলে গেলি? আমি শ্রাবণ। দোস্ত, তুই কেমন আছিস? ঠিক আছিস তো? আস্তে আস্তে, আমি ঠিক আছি। আজ তোর মামা না থাকলে আমরা তোকে বাঁচাতে পারতাম না রে বন্ধু। বুঝলাম। আচ্ছা, আমাকে তোরা পেলি কিভাবে? কেন, তুই বললি না পার্কে যাবে, তাই খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। তুই না থাকলে আজকে হয়েছে। রাজু কোথায়? বাসায় মনে হয়, ওকে আমি বলে দেব নে। ওকে বন্ধু। আর এইটা কি তোর নম্বর? না, একটা আন্টির পাশে তাকিয়ে দেখি নীলা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওকে বন্ধু, ভালো থাকিস। তুইও। এরপর ফোন রেখে দিলাম। এই নিন আপনার ফোন। নিব না ফোন আমি। কেন? আমি কোন দিক দিয়ে দেখতে আন্টি লাগি? সব দিক দিয়ে তো আমার কাছে আন্টি আন্টি লাগে। শ্রাবণ, তুই চুপ কর। আন্টিকে আন্টি বলবো না তো কি বলবো? ফুপু, দেখছো তোমার ছেলে আমায় কি বলে? মা, তুই রাগ করিস না, ওকে আমি বকে দিব। ঢং দেখে বাঁচি না। শ্রাবণ, তুই চুপ করবি? সত্যি কথা বললেই দোষ। ফুপি, আমি বাসায় যাচ্ছি, তুমি থাকো তোমার ছেলের কাছে। দেখি, তোর জন্য মেয়েটা চলে গেল। আমি তো মজা করেছি শুধু। তুই চুপ থাক, বেয়াদব। ওকে। নীলাকে দেখে আমার রিয়ার কথা মনে পড়ে গেল। রিয়াও ঠিক এইভাবে আমার উপর অভিমান করত এবং আমিও রাগ ভাঙিয়ে দিতাম। যাই হোক, রিয়ার কথা আমি আর মনে করব না। আম্মু আর জান্নাতের কথা ভেবে সারা জীবন কাটিয়ে দেব। বাইরে আম্মু যেন কোথায় গেছে। পাশে ফিরে দেখি নীলার ফোন পড়ে আছে। তার মানে মেয়ে ফোন না নিয়ে চলে গেছে। আমি ফোনটা হাতে নিলাম, দেখি কোনো লক নেই, তাই সব কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। গ্যালারির ভেতর গেলাম, অনেক ছবি আছে। ছবিতে বেশ ভালোই দেখাচ্ছে। আসলে নীলাকে দেখতে অনেক সুন্দর লাগে।
আমি তো মজা করে ওর সাথে ঝগড়া করছি। এর মধ্যে নীলার ফোনে মেঘা নামের একটা কল আসে। প্রথমে ভাবি রিসিভ করব না, কিন্তু পরে রিসিভ করি। হ্যালো নীলা, কোথায় তুই? নীলা বাইরে গেছে। আমি এর বয়ফ্রেন্ড। কি হয়েছে আমায় বলুন। কি, নীলার বয়ফ্রেন্ড আছে আর ও আমায় জানায়নি? মনে হয় ট্রিট দেওয়ার ভয়ে জানাইনি। আজকেও আমার কাছে আসুক, ওর একদিন কি আমার একদিন। ওকে বাই। ফোন রেখে দিলাম। কি মজা। মনকে কষ্ট থেকে দূরে রাখার একমাত্র উপায় হচ্ছে নিজেকে যতটা সম্ভব বিনোদনে সব কিছু ভুলে যাওয়া। আমি সেটাই করতেছি। খুব ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভেবেছিলাম এটা সহজ সরল, কিন্তু না, এত রাগও করতে পারে। কিন্তু আমি আবার এখন কি করলাম? এই, তুমি মেঘাকে ফোনে কি বলেছ? এবার বুঝেছি কেন রেগে আছে। তবে হঠাৎ করে আপনি থেকে তুমিতে কেন? কে মেঘা? ন্যাকা, এখন মেঘাকে চিনো না? তুমি ফোনে মেঘাকে বলেছো কেন তুমি আমার বয়ফ্রেন্ড? সে কথা পরে বলি, আগে আপনি বলুন, আমাকে আপনি তুমি করে বলছেন কেন? সেটা আমার ইচ্ছে, আর নিজের ফুপুর ছেলেকে আপনি করে বলবো কেন? হ্যাঁ, আমি এটা পছন্দ করি না, আপনি করে বলবেন। বলবো না। কি করবা তুমি? আমি আর কি করতে পারি? এবার বলো, তুমি মেঘাকে মিথ্যা বলেছো কেন? আমি তো জাস্ট মজা করেছি। শুধু মজা? আর কিছু না। ঠিক আছে, আমার ফোন দাও এখনই। এই নেন। আমি বাসায় যাচ্ছি। আর তোমার কিছু লাগবে? না, আম্মুকে লাগবে আমার। ওকে, আমি পাঠিয়ে দিচ্ছি। এরপর নীলা চলে গেল। এই কয়েক মিনিটে আমি বুঝে গেছি মেয়েটা অনেক পাগলি। এর মধ্যে অনেক বাচ্চা বাচ্চা ভাব রয়েছে, যা সবগুলো রিয়ার মধ্যে ছিল। খুব খারাপ লাগতেছে এখন। কি করে পারলো রিয়া আমাকে এভাবে একা করে ফেলে রেখে চলে যেতে? শিহাব কেমন আছে? নিশ্চয় খুব ভালো আছে, কারণ একমাত্র ওর পথের কাটা আমি তো অনেক দূরে চলে এসেছি। এসে ভাবতেছি, ঠিক তখনই আম্মু এলো। কিরে, কি হয়েছে? কি ভাবিস? কিছু না। জান্নাত কোথায়? বাসায় আছে নীলার সাথে। ওকে একবার আমার কাছে নিয়ে আসবে আজকে? ঠিক আছে, এই নে তোর জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। আম্মু রান্না খাবার খেয়ে নিলাম। শরীরটা এখন একটু ভালো লাগতেছে। আম্মু আমার পাশে বসে আছে। এটাকে আম্মু নীলাকে ফোন করে আমার আপুটাকে নিয়ে আসতে বলেছে। কিছু সময় পর নীলা জান্নাতকে নিয়ে এলো। আমার আপু নীলার কোল থেকে নেমে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। আমার আপু কেমন আছে? কি হলো, কথা বলো না কেন? আম্মু, ওকে বলে দাও আমি কারোর সাথে কথা বলি না। ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ি তাহলে। বেড থেকে ফেলে দিব একদম, ঘুমিয়ে পড়লে। তাহলে কি করব? কেউ তো আমার সাথে কথা বলে না। বলবে এখন থেকে। তাহলে ঠিক আছে। ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? আমার সাথে কথা বলনি কেন? আমি একটা কাজে ছিলাম, তাই তোমার সাথে কথা বলতে পারিনি। আর কখনো হবে না, এই সরি বললাম। মনে থাকবে তো? ওকে মহারানী। আমাদের ভাই বোনের রাগারাগি দেখে আম্মু নীলা চুপি চুপি হাসতেছিল। এভাবে আজকে দিনটা কেটে গেল। আম্মু সবাইকে নিয়ে রাতে চলে গেল। আম্মু রাতে আমার কাছে থাকতে চেয়েছিল, কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি, কারণ আমি এখন মোটামুটি সুস্থ। তাছাড়া আম্মু এখানে থাকলে সারা রাত ঘুম হতো না, তাই আমি জোর করে পাঠিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মামা আমার বেডের পাশে বসে আছে। তোর ঘুম ভেঙেছে তাহলে? আমি চুপ করে আছি। আমার উপরে এখনো রাগ করে আছিস? আমি এবারও চুপ। আমি বুঝি তোর রাগ করাটাই স্বাভাবিক, তবে তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে বুঝতিস আমার কিছুই করার ছিল না। আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারি নাই। আমি তখনও চুপ। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ভাইয়া, তুই কোথাও যাবি না? না থাক, ওকে এসব বলে লাভ নেই। আম্মু তুমি কখন আসলে? এই মাত্র। তুই তোর মামার উপরে রাগ করে আছিস তাই না? শোন তাহলে। এরপর আম্মু বলতে শুরু করলেন, তুই হয়তো জানিস আমি আর তোর আব্বু পালিয়ে বিয়ে করেছিলাম। তার একমাত্র কারণ হচ্ছে আমার আব্বু। আমি আর তোর আব্বু দুজনকে ভালোবাসতাম। এটা গিয়ে আমি ভাইয়ার কাছে বলি, ভাইয়া রাজি হয়ে যায়। তবে সে আব্বুকে বলতে বলে। তুই জানিস না, আব্বু খুব রাগী মানুষ ছিলেন। সে যেটা বলতেন সেটা করেই ছাড়তেন। আমি তোর আব্বুকে নিয়ে আমার আব্বুর কাছে যাই, তখন তোর আব্বুর কোনো চাকরি ছিল না, তাই আব্বু সোজাভাবে না করে দেন। এরপরই আমরা পালিয়ে বিয়ে করেছিলাম এবং অনেক দূরে কাউকে না বলে ওই অজানা শহরে পাড়ি দিয়েছিলাম। আমি জানি তোর রাগ এখানেই কেন। তোর মামা আমাদের খোঁজ খবর নেয়নি, তাই না? আমি আমার বান্ধবীদের কাছ থেকে শুনেছিলাম ভাইয়া অনেকবার আমার খোঁজ করেছিল, কিন্তু খোঁজ পাননি। তুই হবার 2 বছর পরে তোর মামা একবার আমাদের খোঁজ পেয়ে গিয়েছিলেন এবং আমাদের কাছে এসে আমাদের নিয়ে যেতে চেয়েছিলেন,
কিন্তু আমরা যাইনি কারণ হচ্ছে আব্বু নাকি আমার উপরে খুব রাগ করে আছে, তাই আমরা যাইনি। এরপর বাসা চেঞ্জ করে ফেলি। এবার বল, এইখানে তোর মামার দোষ কোথায়? সরি মামা। এখানে সরি বলার কিছু নেই, সবই ভুল বোঝাবুঝি। তবে আমার এতদিনের কষ্ট দূর হয়ে গেছে তোর কাছ থেকে আজ মামা ডাক শুনে। হয়েছে, এখন তো সব ক্লিয়ার। হ্যাঁ। আপু, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। শ্রাবণকে আজ বাসায় নিয়ে যেতে হবে। ওকে, যা। এরপর ডক্টরের সাথে কথা বলে সবকে শেষ করে মামা আমাকে গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে নিয়ে রওনা দিল। একটা বড় বাড়ির সামনে সে গাড়ি থামলো, আমাকে হুইল চেয়ারে বসানো হলো এবং ভিতরে প্রবেশ করে আমি অনেক অবাক হলাম। বাসাটা অনেক সুন্দর করে সাজানো, এরকম বাড়ি আমি আগে কখনো দেখিনি। বাইরে থেকে দেখেছি, তবে ভেতরে নয়। নীলা, কোথায় তুই? জি আব্বু, কি হয়েছে? একবার নিচে আয় তো। বলো কি হয়েছে? শ্রাবণকে উপরের উত্তর দিকের রুমটা দেখিয়ে দে। আজ থেকে ও এই রুমেই থাকবে। ঠিক আছে আব্বু, আই চলো আমার সাথে। আমি কি করে যাব মনে মনে ভাবতেছি। এই, তুই কি বোকা নাকি? দেখিস না ও অসুস্থ? ওকে চেয়ার থেকে তুলে কাঁধে ভর দিয়ে নিয়ে যা। ও সরি, মনে ছিল না। এরপর নীলা আমাকে ধরে উপরে নিয়ে যেতে লাগলো। আমার খুব লজ্জা লাগতেছিল, তারপরে মামার জন্য কিছু বললাম না। কি মিস্টার, কেমন লাগছে এখন? ভালো। ভালো তো লাগবেই, একটা মেয়ের উপরে ভর দিয়ে এসেছেন। দেখুন, আমি আপনার সাথে এখন ঝগড়া করতে চাই না। ওকে ওকে, এত রাখেন কেন? এটা আমার রুম, কোনো সমস্যা হলে ডাক দিয়েন, আমি জান্নাতের কাছে যাই। আমি বিছানায় শুয়ে পড়লাম। চোখ দুটো বন্ধ করার সাথে সাথেই রিয়ার বলা কথাগুলো আবার মনে পড়ে গেল। আমি কি করব কিছুই বুঝতেছি না। কি করে রিয়াকে ভুলে যাই? কি করলে রিয়ার কথা মনে পড়বে না? মনটা খারাপ হয়ে গেল। রিয়া কেন শেষ পর্যন্ত আমাকে ছোট লোক বলে গালি দিল? আসলে পৃথিবীতে টাকা ছাড়া কেউ কাউকে চেনে না। আর শিহাবের সামনে একদিন গিয়ে আমাকে দাঁড়াতে হবে। ও কি করে পারলো আমাকে এভাবে আঘাত করতে? না, আমাকে জীবনে বড় কিছু হতে হবে, না হলে আমার জীবনের কোনো স্বপ্নই পূরণ হবে না। পূরণ হবে না আমার ভেতরের প্রতিশোধগুলো। এইসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে বিকেলে ঘুম ভাঙলো। শ্রাবণ, বাবা উঠ, ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নে। আম্মু, এখন ক্ষুধা নেই। না হলে অসুস্থ হয়ে যাবি, তাড়াতাড়ি উঠে খেয়ে নে। ওকে। এরপর আম্মু আমাকে ফ্রেশ হতে সাহায্য করলো এবং আম্মুর আনা খাবারগুলো খেয়ে নিলাম। আম্মা, একটা কথা ছিল। কি কথা বল? আম্মা, আমি আবারও পড়ালেখা শুরু করতে চাই। তোর কি মাথা খারাপ হলো নাকি? কেন? সবাই মাত্র তুই হসপিটাল থেকে ছাড়া পেলি, আর এখন এই কথা বলছিস? তাহলে কবে শুরু করবো আম্মু? 1 মাস পরে আমি নিজে গিয়ে তোকে কলেজে ভর্তি করে দিয়ে আসবো। মামা, তুমি? তোদের সব কথা শুনছিলাম। তুই যখন আবার লেখাপড়া করতে চাস তাহলে কর, সমস্যা নেই তো। কিন্তু তোর কলেজের সার্টিফিকেট পাবো কোথায়? ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমার বন্ধুকে ফোন দিয়ে যেতে বলবো। তাহলে তো কোনো প্রবলেম নেই। মামা, আমার নেই ঘরে একা একা শুয়ে থাকতে ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে চল, তোকে নিয়ে ছাদে যাই। এখানে নীলা আর জান্নাত আছে। ওকে চলো। এরপর আম্মু নিচে চলে গেল আর মা মামাকে নিয়ে ছাদে গেল। ছাদে গিয়ে দেখি জান্নাতে নীলা গল্প করছে। এই দেখ কাকে নিয়ে এসেছি। ও ভাইয়া, তুমি আসছো? আম্মু, ভাইয়াকে ধরো না, ভাইয়ের শরীর খারাপ তো। ও সরি ভাইয়া, এসো আমাদের কাছে এসে বসো। আব্বু, তুমি নিচে যাও। তবে শ্রাবণকে নিচে নিয়ে যাবে কে এরপর? আমি আছি না, তুমি যাও তো। এক প্রকার জোর করেই মামাকে নিচে পাঠিয়ে দিল নীলা। এই যে, কি ভাবছো? কই কিছু না তো। আমাকে একটা কথা বলবা? কি? তোমাকে এভাবে মেরেছিল কারা? আমি কাউকে দেখিনি। ও, তোমার কোনো গফ আছে? এই কি বলেন আপনি এগুলো? এখানে জান্নাত আছে দেখছেন? ভাইয়া, আমি কিছু শুনি নাই। ভাই, কি বেয়াদব মেয়ে দেখছেন, সব শুনেও না শোনার ভান করে। হাসবেন না, আমার রাগ হচ্ছে কিন্তু। এভাবে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে আসলো। নীলা আমাকে নিয়ে নিচে আসলো। এইটুকু সময় কথা বলে বুঝলাম নীলা অনেক ভালো মনের মানুষ, তবে পাগলামোটা একটু বেশি করে। আমার রুমে এসে বলল, তুমি এখন বিছানায় শুয়ে পড়ো। ওকে। 1 মিনিট দাঁড়াও, এই ওষুধগুলো খেয়ে নাও। ঠিক আছে দেন। এরপর আমি ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। আমি একটু বাইরে যাচ্ছি, আপনার জন্য একটা সারপ্রাইজ আনতে। আমার কোনো সারপ্রাইজ লাগবে না। উফ, তুমিও না, খুব বোরিং। তুমি চুপ করে শুয়ে থাকো, আমি গেলাম। এই মেয়েটা অনেক অল্প সময়েই আমাকে অনেক আপন করে নিয়েছে, তা না হলে কি এভাবে ব্যবহার করতে পারতো?
যাই হোক, আমি শুয়ে পড়ি। কিছুতেই ঘুম আসছিল না। ঘুম আসবে কি করে? বিকালেই তো ঘুম থেকে উঠলাম। এখন একটা ফোন থাকলে সময়টা কেটে যেত। পাশে সেদিকে একটা টিভি রিমোট। রিমোটটা হাতে নিয়েই রুমের চারদিকে তাকিয়ে দেখতে লাগলাম। খুঁজে পেয়েছি টিভি। আসলে শরীর ভালো না তো, তাই খেয়াল করিনি যে রুমে টিভি আছে কিনা। টিভি অন করে দেখতে লাগলাম। আনুমানিক 2 ঘন্টা পর নীলা আমার রুমে এলো, হাতে একটা প্যাকেট নিয়ে। আমি সেদিকে খেয়াল না করে টিভি দেখে চলেছি। এই যে মিস্টার, এদিকে দেখেন। কি হয়েছে বলুন? তোমার জন্য একটা গিফট এনেছি। আমার কোনো গিফট লাগবে না। প্লিজ নাও না, আমি অনেক আশা করে নিয়ে এসেছি। প্লিজ প্লিজ প্লিজ। অনেক মিনতি করতেছে, তাই বললাম ঠিক আছে দিন, তবে এটাই শেষ। আর কখনো কোনো গিফট নিব না। আচ্ছা, এই নাও। কি এটার ভেতরে? খুলে দেখো। আমি উপরের কাগজ সরিয়ে ভেতরে একটা মোবাইল ফোনের বক্স দেখতে পেলাম। খুলে দেখি একটা অ্যান্ড্রয়েড ফোন। দেখে মনে হচ্ছে অনেক দামি। এটা ব্যবহার করার যোগ্য আমি নই, তাই নীলাকে বললাম আমি আপনার গিফট নিতে পারবো না। কেন? আপনি হয়তো জানেন না, আমি সাধারণ একটা ছেলে। মামা আমার চিকিৎসা করেছে, তার জন্য আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। জানি না এই মামার ঋণ আমি কখনো শোধ করতে পারবো কিনা, তার উপরে আবার আপনার এই দামি উপহার। একদম চুপ। তুমি আমাদেরকে আপন মনে করো না, তাই না? আসলে সেটা না। না, তুমি আমাদের আপন মনেই করো না। আপন মনে করলে তুমি আমাকে এই কথাগুলো বলতে পারতে না। আপনি বিশ্বাস করুন, আমি এভাবে বলতে চাইনি। আমায় মাফ করে দিন। আই এম সরি। আর কখনো এসব কথা বলবে না তো? না, বলবো না। আচ্ছা ঠিক আছে, মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমার দেওয়া এই গফটটা এখন নিতে হবে। আচ্ছা ঠিক আছে, নেব। ধন্যবাদ। এরপর আমি মোবাইলটা অন করলাম। আসলে আমি অ্যান্ড্রয়েড ফোন আগে ব্যবহার করেছি আব্বু বেঁচে থাকতে, তাই ওপেন করতে প্রবলেম হলো না। আব্বু মারা যাওয়ার পর শখের মোবাইলটা বিক্রি করে দিয়েছিলাম। ভিতরে সিম কার্ড ভরা আছে, আমি কিনে নিয়েছি। তো কাউকে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না, তাহলে আমি ফেসে যাব। আমাকে দেখে আপনার সেরকম মনে হয় নাকি? না, তবে ছেলেদের বিশ্বাস নেই। উফ। মোবাইলটা আমার কাছে দাও তো। এই যে নিন। এই দেখো, এটা আমার নাম্বার। কোনো সমস্যা হলে কল করবা, ঠিক আছে? হুম। আচ্ছা, আমি এখন যাই, রাত হয়ে গেছে, বই পড়তে হবে। ওকে যান। নীলা যাওয়ার পরেই নিজের অজান্তে মুখে হাসি ফুটে উঠল। কেন জানি না, তবে মেয়েটা এত বকবক করতে পারে বলে শেষ করা যাবে না। নীলা মোবাইলটি গিফট করেছে, ভালো হয়েছে। তার কারণ আমার একটা ফোনের দরকার ছিল বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য। যেহেতু আমার কাছে শুধু শাওনের নাম্বার মুখস্থ ছিল, তাই শাওনকে ফোন দিলাম। কিছু সময় পরে কল রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? বন্ধু, আমি শ্রাবণ। বন্ধু, কি খবর? কেমন আছিস? তোর শরীর এখন কেমন? এ ভাই, আস্তে আস্তে বল। আমি ঠিক আছি, সুস্থ আছি। তুই কেমন আছিস? তোকে ছাড়া ভালো নেই। ধুর, এসব বাদ দে। আর 2 মাস পর পরীক্ষা, ভালো করে পড়ালেখা কর। কিন্তু তুই কি করবি? আমি পরীক্ষা দেব, বাট খুলনা থেকে নয়, ঢাকা থেকে দেব। কেন বন্ধু? আর যাব না ওই পাপিষ্ট শহরে, যেখানে ভালোবাসা বলতে কিছু নেই। ওকে বন্ধু, বেস্ট উইশ ফর ইউ। তোকে যে কারণে ফোন দিয়েছিলাম। কি কারণ? এটা আমার নতুন নাম্বার, সেভ করে রাখিস। যেহেতু নতুন সিম, তাই কারো নাম্বার নেই। তুই প্লিজ মেসেজ করে আমাকে সকলের নাম্বার পাঠাবি। ওকে, পাঠাচ্ছি, তবে একটু সময় লাগবে। ওকে বন্ধু। তুই তোর ফেসবুক আইডি ওপেন করিস, মেসেজে পাঠিয়ে দিও নাই। ওকে বন্ধু, রাখি, ভালো থাকিস। ওকে, তুইও নিজের খেয়াল রাখিস। এরপর ফোন রেখে দিলাম। আজকে অনেক দিন পরে ফেসবুকের কথা মনে পড়লো, তাই ফেসবুকে ঢুকলাম, কিন্তু কাজ হলো না। আমার তো ওয়াইফাই অন করতেই মনে নেই, কিন্তু আমি তো পাসওয়ার্ডই জানি না, তাই নীলাকে কল করলাম। হ্যালো, কি হয়েছে? তেমন কিছু না। আপনাদের বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কি? তুমি ওয়েট করো, আমি আসছি। আরে দাঁড়ান, আসার দরকার। তার আগে ফোন কেটে দিল। এই মেয়ে পারেও, পুরো কথা না শুনে একদৌড়। পাসওয়ার্ড তো ফোনেই বলতে পারতো। 1 মিনিটের মধ্যে তিনি আমার রুমে হাজির। ফোন দাও, আমি কানেক্ট করে দিচ্ছি। এই নিন। আর আপনি না আসলেও পারতেন, পাসওয়ার্ড তো ফোনে বললেই হতো। কেন? আমি আসলে কোনো সমস্যা আছে? আমি তা বলিনি। এই নাও তোমার ফোন। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়া লাগবে না, আমি জানি এমবি ছাড়া ফোন একদম অচল। সেটা আপনার কাছে হতে পারে, আমার মতো ছেলেদের কাছে ফোন তো ফোনই হয়, সেটা হোক দামি বা কম দামি। এই, তুমি সব সময় এমন করে কথা বলো কেন? আমি এমনই। থাকো তুমি এখানে, আমি যাই আমার ছোট আপির কাছে। আচ্ছা যান। এরপর আমি আজ দীর্ঘ 2 বছর পর ফেসবুকে লগ ইন করলাম। অনেকগুলো মেসেজ আর নোটিফিকেশনও দেখতে পেলাম। প্রথমে মেসেজগুলো দেখতে লাগলাম,
কিছু কলেজ ফ্রেন্ড মেসেজ দিয়েছে, তাদের মেসেজের উত্তর দিতে লাগলাম। এরপর শাওনের দেওয়া নাম্বারগুলো ফোনে সেভ করতে লাগলাম। নাম্বারগুলো সেভ করে রাজুকে ফোন দিলাম। কিছু সময় পর রিসিভ করলো। হ্যালো, কে? আমি শ্রাবণ। ভাই কেমন আছিস তুই? আর কি অবস্থায় আছিস এখন? ভালো আছি বন্ধু, এখন আমি মামার বাসায় আছি। ও যাক, তুই ভালো আছিস এটাই অনেক। একটা কথা বলবে? বল, জিজ্ঞেস করার কি আছে? রিয়া কেমন আছে? তুই আবার এই রিয়া রিয়া করতেছিস? বন্ধু কি করব বল, জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা ছিল এটা, মন যে মানতে চায় না। বন্ধু, আমি তোকে বলি কি শোন, তুই ঠান্ডা মাথায় ভাব, রিয়া তোকে কিভাবে অপমান করেছে একটু কল্পনা করে দেখ। হুম। শুধু না, তুই আমাকে বল আর কখনো রিয়ার কথা ভাববি না। ওকে। আর শোন, আমি, শাওন আর 2 জন বন্ধু মিলে তোকে দেখতে আসব। শুধু শুধু আমার জন্য টাকা খরচ করবে? তুই কি বললি আবার বলতো? সরি ভাই। আমার ইচ্ছা করতেছে তোকে ফোনের ভিতরে গিয়ে মারি। তোদের যেদিন সুবিধা হয় সেদিন আয়। ওকে বন্ধু। আচ্ছা ভালো থাকিস, পরে ফোন দেবো না। ওকে। আপনাদের একটা কথা বলে দিই, যেহেতু আমাকে ডক্টর হাঁটতে বারণ করেছে, তাই আপনারা ভাববেন না যে আমি সারাদিন শুধু শুয়ে শুয়ে থাকবো। আমার ঘুমানোর খাটে বালিশ দিয়ে বসে থাকি, তাই আমি চারদিকে ঘুরে ফিরে দেখতে পাই। এরপর ফোন কেটে দিলাম। ফোনটা পাশে রেখে যে দরজার দিকে তাকালাম, ভয় পেয়ে গেলাম, কারণ দরজার কাছে জান্নাত রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিরে, তুই আমার দিকে এভাবে তাকিয়েছিস কেন? তাকিয়ে আছি তাই না? তা নয় তো কি। আমি সেই যে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি সেদিকে খেয়াল আছে তোমার? সরি রে, আমি দেখতে পাইনি, ফোনে কথা বলতেছিলাম। ভাইয়া, তুমি নতুন ফোন কিনেছো? সেই জন্য আজকে কিছু বললাম না। তো নীলা আপু কিনে দিয়েছে। ও, ভালো হয়েছে। এরপর আমি আর জান্নাত কিছু সময় বসে গল্প করলাম। আর জান্নাত তো শুধু নীলার জয়গান করছে। বুঝলাম নীলা জান্নাতকে খুব আদর করে। আমাদের কথার মাঝে আম্মু চলে এলো হাতে খাবারের থালা নিয়ে। আম্মু, তুমি এইবার নিচে যাও। ঠিক আছে আম্মু, নিচে আপু আছে না? আছে তো, যাও। এরপর জান্নাত নিচে চলে গেল। শ্রাবণ, তোর খুব ক্ষুধা লাগছে তাই না? না, তেমন লাগেনি। এই নে, এবার হাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। এরপর আম্মু খাইয়ে দিতে লাগলো, আর আমি খাবারগুলো খেয়ে নিলাম। আমি নিচে যাচ্ছি, লাইট নিভিয়ে দিয়ে যাচ্ছি, ঘুমিয়ে পড়ে এবার। আচ্ছা আম্মু। এরপর রাতে শুয়ে পড়ে ফেসবুকে ঢুকলাম, শাওনকে মামার বাসার নাম্বার দিলাম এবং কিছু সময় পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বেজে গেছে। আজকে একটু বেশি ঘুমিয়েছি। কি ব্যাপার, আম্মু এলো না কেন আমার রুমে? ফ্রেশ হবো কীভাবে একা একা? এই প্রশ্নগুলো মনে মনে ভাবতেছিলাম। তখনই নীলার আগমন। কি ভাবছেন মিস্টার? না, তেমন কিছু না। বুঝি বুঝি, সব বুঝি। আসুন, আমি আপনাকে ওয়াশরুমের কাছে নিয়ে যাচ্ছি। আম্মু কোথায়? ফুপি আমাকে পাঠিয়েছে তোমার কাছে। ও। এরপর ফ্রেশ হয়ে নিলাম। আপনি বসে থাকেন, আমি খাবার নিয়ে আসছি। আম্মুকে পাঠিয়ে দিলে পারেন। কিছুক্ষণ পরে নীলা খাবার নিয়ে রুমে এলো। এই নিন, হাঁ করুন, আমি খাইয়ে দিয়েছি। আমি নিজে খেয়ে নিতে পারবো। ফুপু, এদিকে একটু আসো তো। আম্মুকে ডাকেন কেন? চুপ থাকো তুমি। এর মধ্যে আম্মু চলে এলো। নীলিমা, কি হয়েছে, আমাকে ডাকিস কেন? ফুপি দেখো, তোমার ছেলে আমার হাতে খাবে না। শ্রাবণ, তুই খাবি না কেন? আম্মু তুমি খাইয়ে দাও, আমি ওনার হাতে খাবো কেন? তুই খাবি ব্যাস এক কথা, আমি রোজ রোজ তোর খেয়াল রাখতে পারবো না। নীলামা আছে, ও খোঁজ খবর নিবে তোর। আমি গেলাম। আজব তো। এবার হাঁ করে খেয়ে নাও। আমি এবার চুপচাপ খেয়ে নিলাম। নীলার উপর নিচে চলে গেল। আমি বসে বসে টিভি দেখতে লাগলাম। দুপুরের দিকে জান্নাত আমার রুমে এলো। আপু কি হয়েছে? ভাইয়া, নিচে তোমার বন্ধুরা এসেছে, শাওন ভাইয়াও আছে। কি বলিস, কখন? কিছুক্ষণ আগে। তুই ওদেরকে আমার রুমে পাঠিয়ে দে এক্ষুনি। জান্নাতুলকে যেতে হবে না, আমরা এসে গেছি। তোরা আমাকে না বলে এলি কেন? সারপ্রাইজ। আমি সবাইকে দেখে খুব খুশি হলাম। অনেকদিন পরে বন্ধুদের দেখলাম, আমি খুব খুশি হয়েছি তোদেরকে দেখে। এখন বল তোর শরীরের অবস্থা কি? তারপর ওদেরকে সব খুলে বললাম। 1 মাস পর ঠিক হব। যাক, শুনে খুশি হলাম। শাওন, তোর জন্য একটা কাজ আছে। কি কাজ? তুই বাসায় গিয়ে আমাদের কলেজে গিয়ে আমার সব কাগজপত্র এনে আমাকে পাঠিয়ে দিবি। ওকে। তুই সত্যি আর ওই কলেজে পড়বি না? হ্যাঁ বন্ধু। তুই যেটা বুঝিস। বন্ধু, আমরা এখন আসি, বাসায় যেতে হবে, সামনে পরীক্ষা। আজকে চলে যাবি? এরপর অনেক জোর করার পর দুপুরে খাবার খেয়ে ওরা রওনা দিয়ে চলে গেল। এইভাবে কেটে গেল 1 মাস। এখন আমার ভেতর অনেকটা পরিবর্তন এসে গেছে। যেমন ধরেন, নীলার সাথে এখন আমার ভালো বন্ধুত্ব হয়েছে।
এখন আর আপনি করে বলি না, তুমি করে বলি। শত হলো তো মামাতো বোন। এখন আমি পুরোপুরি সুস্থ ইনশাল্লাহ। আপনাদের তো একজনের কথা বলতেই ভুলে গেছি, সে হচ্ছে আমার সুইট মামি, নীলার আম্মু। তিনি আজ 20 দিন হলো বাপের বাড়ি থেকে বাসায় এসেছেন। মামিকে আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ মামি সবসময় আমার দলেই থাকে। আর অপরদিকে আম্মু আর জান্নাত সবসময় নীলার হয়ে কথা বলবে। মামা তো বেশিরভাগ সময়ই অফিসে থাকেন, তাই বেশি কথা হয় না। মোট কথা, আমরা সকলে মিলে এখন খুব ভালো আছি। এখন আর রিয়ার কথা বেশি মনেই পড়ে না। তবে জীবনেও রিয়াকে আমার পক্ষে বলা হয়তো বা সম্ভব নয়। আজকে আমি, নীলা আর আমার সুইট বোন মিলে মার্কেটে যাচ্ছি। সকাল 9টা বাজে সবে মাত্র। 11টার মধ্যে শপিং করে বাসায় যেতে হবে, কারণ মামা জামা কিনে ভার্সিটি যাবে ভর্তি করাতে। যেহেতু পরীক্ষার আর 1.5 মাস বাকি, তাই মামার মতো বড় মানুষ না গেলে আমাকে ভর্তি নাও নিতে পারে। আর টিসি এনে দিয়েছে শাওন আমাকে। নীলা, তোমাদের ড্রেস কেনা হলো? আর একটু দাঁড়াও, আর 5 মিনিট। আমি চলে যাচ্ছি কিন্তু। ভাইয়া একটু দাঁড়াও না প্লিজ। এই শেষবার 5 মিনিট, ওকে? ওকে। এতক্ষণ আমি নীলার পাশে দাঁড়িয়ে কথাগুলো বলছিলাম। ভাই কি বলবো, মেয়েরা শপিং করতে আসলে পারেও, আর আমি তো আবার 2 পেতনিকে নিয়ে এসেছি। এরপর আমি দোকানে সব বিল মিটিয়ে গাড়িতে আসলাম। মামা দিয়েছেন শপিং করার জন্য। সবাই উঠে পড়ো তাড়াতাড়ি। জান্নাত, তুমি আমার পাশে এসে বসো। ওকে আপু। নীলা, খাবার কি এখান থেকে খেয়ে যাবে নাকি বাসায় গিয়ে খাবে? জান্নাত আপু, তুমি কি বলো? আপু, বাইরে থেকে খাবো। আচ্ছা, বাইরে থেকে খেয়ে যাই। ওকে। এরপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসেই, এই তোরা কি খাবার খেয়ে এসেছিস নাকি খাবার দিব তোদের? না ফুপি, আমরা খেয়ে এসেছি। শ্রাবণ আপু, তোকে কতবার বলছি না বাইরের খাবার খাবি না? মামি আমি খেতে চাইনি, তোমার মেয়ে জোর করে খাইয়েছে। ফুপু, তোমার পোলারে মানা করো কিন্তু। আই শ্রাবণ, তুই শুধু আমার মেয়ের পিছে লাগিস কেন? মামি শুধু আমি লাগি? আব্বু, তুই মন খারাপ করিস না, বাদ দে তো ওদের কথা। এই তোরা তোদের ঝগড়া বন্ধ কর। শ্রাবণ, তুই কি রেডি? হ্যাঁ মামা, আমি একদম রেডি। আচ্ছা, তাহলে তোর সকল কাগজপত্র নিয়ে আয়। আপু, উপরে কি আমার কাগজের ফাইলটা নিয়ে আসো তো। সব সময় আমাকেই কাজে পাঠাবে তুমি। কি করব বল, তুই তো আমার কিউট আপু। হয়েছে, আমি এনে দিচ্ছি। সকাল আমাদের কথা শুনে এসে দিল। এরপর আমি আর মামা বেরিয়ে গেলাম কলেজে ভর্তি হতে। আমি মামাকে গাড়িতে বসে জিজ্ঞাসা করলাম, মামা আমাকে ভর্তি নিবে তো? আরে পাগল, নিবে, তুই চিন্তা করিস না, তোর মামা আছে না। লাভ ইউ মামু। পাগল একটা। এরপর কলেজে এসে মামা ভেতরের দিকে যেতে লাগলো। আমি মামার সাথে যেতে লাগলাম। কলেজটা অনেক বড়, প্রত্যেকটা রুমে ছাত্রছাত্রী অনেক। সকালে মন দিয়ে ক্লাস করতেছে। এরপর মামা প্রিন্সিপালের রুমের সামনে এসে বলল, স্যার ভিতরে আসতে পারি? আরে সাইফুর রহমান যে, আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। এরপর আমি আর মামা চেয়ারে বসে পড়লাম। বলুন, কি জন্য আমার কলেজে আসতে হলো? আপনার কাছে এসেছি একটা বিশেষ কাজে। কিভাবে আমি সাহায্য করতে পারি বলুন? এই হচ্ছে আমার ভাগ্নে শ্রাবণ। ও আচ্ছা। ওকে আমি আপনার কলেজে ভর্তি করতে এসেছিলাম। ও, কোন ইয়ারে? অনার্স 3rd ইয়ারে। কিন্তু আপনি তো জানেন আর কিছুদিন পরে এই ব্যাচের পরীক্ষা। কিন্তু কি করব, ওকে ভর্তি করা খুব জরুরি। ওকে, আপনি যখন বলেছেন তাহলে মনে করেন শ্রাবণকে ভর্তি করে নিলাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা আপনার জন্য আমি করতেই পারি। জি, আরেকটা কথা আপনাকে বলতে চাই। ওকে, বলুন। এরপর মামা আমার সাথে ঘটে যাওয়া সকল অ্যাক্সিডেন্টের কথা বলল। এখন কি তুমি সুস্থ ইয়াং ম্যান? জি স্যার। আচ্ছা, আজকে কি তুমি ক্লাস করবে? জি স্যার, করতে চাই। ওকে, তুমি এখানে বসো, আমি তোমাদের ক্লাস টিচারকে ফোন করে এখানে ডেকে নেই। ওকে স্যার। স্যার আমি আসি তাহলে। আচ্ছা, কোনো সমস্যা হলে আবার আসবেন। ওকে। এরপর মামা চলে গেলেন। স্যার ফোনে কথা বলে আমাকে বললেন, তোমার রেজাল্ট তো অনেক ভালোই। জি স্যার, অনেক কষ্ট করে করেছি। গুড। এর মধ্যে অন্য একজন স্যার চলে এলেন। তার সঙ্গে স্যার আমাকে পরিচয় করে দিলেন এবং তাকে সব কিছু বুঝিয়ে বললেন, শ্রাবণ, তুমি রহমান স্যারের সঙ্গে যাও ক্লাসে। ওকে স্যার। আমি রহমান স্যারের পিছনে পিছনে হাঁটতে লাগলাম। তোমার নামে কি যেন বলল স্যার? শ্রাবণ আহমেদ ইমন। ও ভালো ম্যাম, সাথে রেজাল্টও খুব ভালো। ধন্যবাদ স্যার। আর শোনো, পরীক্ষার আর অল্প কিছুদিন আছে, তাই ভালো করে লেখাপড়া করো, কেমন? ওকে স্যার। আর আমার ছেলেও তোমার সাথে পড়ে, আমি ওকে বলে দেবো না, ও তোমাকে সব নোট দিয়ে দিবে। ওকে স্যার, ধন্যবাদ। কথা বলতে বলতেই আমরা ক্লাসরুমের সামনে চলে এলাম।
গুড মর্নিং। এ হচ্ছে শ্রাবণ, তোমাদের নতুন ক্লাসমেট। ওকে স্যার। সকলে আমার দিকে তাকালো, কেমন যেন আমি কোনো চিড়িয়াখানা জন্তু। আমার খুব নার্ভাস লাগতেছিল। আজকে নতুন ভর্তি হয়েছে। যাও শ্রাবণ, পিছনে গিয়ে বসে পড়ো। ওকে স্যার। আমি পিছনে গিয়ে একটা ফাঁকা বেঞ্চে বসে পড়লাম। স্যার একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিল, আমি মনোযোগ দিয়ে সেটা শুনতেছিলাম। এর মাঝে যে কখন ক্লাস টাইম শেষ হয়ে গেছে টেরই পেলাম না। স্যার চলে গেলেন, আমি চুপচাপ বসে আছি। চারপাশে দেখি সকলে গল্প করতেছে, কেউ কেউ আবার বাইরে চলে যাচ্ছে। এরই মাঝে হঠাৎ করে একটা ছেলে এসে আমার সামনে দাঁড়ালো, কাঁধে একটা ব্যাগ। হাই, আমি রনি। হায়, আমি শ্রাবণ। জানি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? ওকে, ফ্রেন্ডস। তুমি তো কোনো বই খাতা কিছু আনো নাই। আজকে প্রথম তো, তাই। নো প্রবলেম, চলো বাইরে যাই। এরপর আমি আর রনি বাইরে এলাম। চলো বইয়ের দোকানে যাই। রনি আমার জন্য কিছু খাতা আর বই কিনে দিল আমাকে। চলো এবার ক্যাম্পাসে যাই। চলো। এই নাও সকল নোট। তার মানে তুমি রহমান স্যারের ছেলে? তুমি ঠিক ধরেছো। এরপর আমরা দুজন গল্প করতে করতে নোট লিখতে লাগলাম, প্লাস পরে ডিসকাস করছিলাম। অনেকদিন পড়াশোনা করা হয়নি তো, তারপরেও আগে পরে শেষ করেছিলাম, তাই তেমন অসুবিধা হচ্ছিল না। চলো কিছু খেয়ে নেই, খুব ক্ষুধা লাগছে। না, তোমার কোনো খাওয়া নেই। কেন? আমি কি করছি? কি করছো জানো না? না, কি করেছি? আমরা কি ফ্রেন্ড না? ফ্রেন্ড তো। কেন? তাহলে ফ্রেন্ডদের ভিতরে কিসের তুমি? সব তুই করে বলতে হয়। তাহলে চল আমরা দুজন খেয়ে আসি। এটা বলার সঙ্গে সঙ্গে আমরা দুজনে হেসে দিলাম। এভাবে আজকের দিনটা কেটে গেল। রনি আর বাকি ফ্রেন্ডদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছে। সকালের নাম মনে নেই, প্রথম দিন তো। বিকেল আমি আর রনি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। রনির বাসা আমার মামার বাসার দিকেই, তবে ওদের বাসা ভার্সিটি থেকে কাছে। অনেক কথাই জমে আছে, তাই আজকে আমরা দুজনে হাঁটতেছি আর কথা বলতেছি। তখনই নীলা ফোন দিল, আমি কেটে দিলাম, কারণ কথা অনেক মজা হচ্ছে আমাদের। আবারও দিল, এবার ধরলাম। ওই, তুমি আমার ফোন কেটে দিলা কেন? কাজে ছিলাম। আচ্ছা, তুমি এখনই পার্কে চলে আসো। কেন? খুব জরুরি কথা আছে, তাড়াতাড়ি এসো। ওকে, ফোন কেটে দিলাম। দোস্ত, আজকে আসি, পরে কথা হবে। আর শোন, এই যে আমাদের বাসা। ওকে বাই। বাই। এরপর আমি সোজা পার্কে চলে এলাম। আমি আসার পর নীলা আমাকে যেটা বলল, এটা শোনার জন্য আমি অনেক আগে থেকে প্রস্তুত ছিলাম আর অনেকটা আন্দাজও করেছিলাম। আমি সোজা পার্কে চলে গেলাম। এসে দিকে পার্কের উত্তর দিকে একটা বেঞ্চে নীলা বসে আছে। আমি ওর কাছে চলে এলাম। কী জন্য আমাকে ডেকেছেন ম্যাম? আমি আজ তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবা তাড়াতাড়ি বলে ফেলো, বাসায় যাব। এ কথা বলার সাথে সাথেই নীলা আমাকে যেটা করলো সেটা শুনতে হলে এর পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এরপরে A to Z একসাথে দেওয়া হবে। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।